আমার মা মারা গেছে 7 মাস হয়েছে আমার জন্যই। কি বলেন? আমার মা আপনি অফ এয়ারে যখন এখানে আমি মাঝখানে অনেকগুলো বার রেকর্ডিং বন্ধ করে বাইরে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য, আদার কাজ করার জন্য, যতবারই আসছি আমি দেখতেছিলাম আপনি পুপাই কাঁদতেছেন। কেন কান্দেন? কান্না করছে যে সবকিছু শেষ এখন আমার। নামটা মিউট করতে হবে। এরপর না, ওর নাম উল্লেখ হোক, ও যাতা হয়ে যাক, আমার কোনো চিন্তা না, ভাবনা নাই। আমাদের তো গল্প প্রচারের এথিক্স আছে। হ্যাঁ, এই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ও তখন আপনার যে ইন্টারে পড়ে। হ্যাঁ। বয়স তো আপনার থেকে ছোট, তাহলে হ্যাঁ, আপনার থেকে ছোট বয়সে? দেখ যেভাবে হোক ওরে আমার লাগবেই। আপনি বলেন এটা? হ্যাঁ, এটা যে কোনো কিছু বিনিময়ে। পৃথিবীর সকল নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ অনেক তীব্র। ওই ছেলে আবার আমার ঘাড়ের উপরে হাত রাখা ছিল আর কি। কিছু করছে? না, কিছু করে নাই। অনেক সৌভাগ্যবান ওই ছেলে। আমরা জানি এখনকার থেকে যে গল্পটা শুরু হবে সেই গল্প আপনারা ওনাকে দোষারোপ করবেন, ডেফিনেটলি করবেন। তখন পর্যন্ত আপনি বুঝতে পারতেছিলেন যে আপনি কি করতেছেন? না, তখন পর্যন্ত বুঝতে পারি। এই ধরনের সম্পর্কে আসলে বোঝা যায় না। হ্যাঁ, তখন পর্যন্ত আমার মনে হয়েছিল যে ওইটাই রাইট। তুমি যদি কোনো দিন যদি আমাকে ফালাই দাও বা আমাকে ছাইড়া দাও বা আমাকে ঠগাও, তাহলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, দ্যাট ইজ দ্য বোগাস্ট অ্যান্ড স্টুপিড লাইন এভার। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি অনুষ্ঠানে। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান লাইভ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com-এ। আপনার নাম কি? মোসাম্মদ সুমি আক্তার। সুমি আক্তার। বয়স? বয়স 24-25। এখানে যেই কথাগুলো বলবেন আপনার জীবনের, জি সেটা তো ভিডিও হচ্ছে, আপনি জানেন। জি আপনি আসার আগে একটা পেপারও সাইন করে আসছেন। জি আপনি স্বেচ্ছায় সজ্ঞানে এই ভিডিও প্রচারের অনুমতি দিচ্ছেন জি এবং আপনার চেহারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় দেখা যাবে। জি এটা আপনার কোনো আপত্তি নাই? আপত্তি নেই। ওকে, আমরা এই কথাগুলো না রাখলেও পারি ভিডিওতে। এই কারণে রাখি, যারা এখানে আসবেন এই বিষয়গুলো চিন্তা করেই আসবেন। এবং আমাদের এই ভিডিওতে দেখবেন আপনারা যে ডিসক্লেইমারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে এটি কোনো ইনভেস্টিগেটিভ শো না। এটি মূলত একজন মানুষের জীবন গল্প। একজন মানুষ যখন তার নিজের জীবনের গল্প বলে, সে হাজার দুনিয়ার মানুষের অপরাধ খুঁজে পাবে, নিজের কোনো অপরাধ খুঁজে পাবে না। এটাও যেমন সত্য, পাশাপাশি একজন যখন কনফেস করেন, তিনি নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো অকপটে স্বীকার করেন। তো আমরা প্রত্যেকটা শোর ক্ষেত্রে এই ডিসক্লেমারটা স্পষ্টভাবে ইউজ করি এই কারণে যে দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। সেই জায়গা থেকে এই ঘটনার সত্য মিথ্যা নিরূপণ করা একেবারেই অসম্ভব। 1 2 নম্বর হচ্ছে যে আমরা গল্পগুলোকে এমনভাবে প্রচার করার চেষ্টা করি যাতে করে এই ব্যক্তির সাথে জড়িত কোনো ব্যক্তির সামাজিক সম্মান ক্ষুণ্ণ না হয়। শুধু ব্যক্তি না, প্রতিষ্ঠানের সামাজিক সম্মান ক্ষুণ্ণ না হয়। তারপরেও আমরা বলে দিই, যদি কোনো ব্যক্তি এটা মনে করেন যে এই ব্যক্তি যে গল্পগুলো এখানে এসে বলেছে তার গল্পের প্রেক্ষাপটে, তার গল্পের কোনো আলোচনায় কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এটা মনে করবেন তিনিও এসে এখানে ওনার বক্তব্যের এগেনিস্টে বক্তব্য দেওয়ার সুযোগ রাখেন, তাকেও আমরা সমান স্পেস দিব এবং আমরা দিয়েছি অতীতে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের এই বক্তব্য বা আমাদের এই অনুষ্ঠানের কোনো অংশ কোথাও এভিডেন্ট হিসেবে ইউজ না করার জন্যে, কারণ এটা ইনভেস্টিগেটিভ না এবং একই সাথে এই ঘটনার সত্যতার কোনো উপাদান আমাদের কাছে নেই। আমরা মূলত এই গল্পগুলোকে প্রচার করি এই কারণে যাতে করে ওনার গল্প থেকে কোনো না কোনো মেসেজ আমরা নিতে পারি এবং আমাদের প্রতিটি জীবন গল্পই, সেটা যে ফরম্যাটেই আসুক না কেন, ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, লাইভ বলেন, ওয়ান বলেন, ইভেন আপন ঠিকানাও বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, প্রতিটি অনুষ্ঠানই কোনো না কোনো মেসেজ বহন করে। এখন কি শিখবেন না সেটা একান্তই আপনার। তো সুমি, আমরা শুরু করি যেখান থেকে আপনি বলতে চান। জি। জন্মের আগে আমার বাবা মারা যায় যখন আমি 7 মাসের করবে। তো আমি হওয়ার পরে আমার মা আর বিয়ে শাদী করে না। আপনার বাবা কি করতেন? আমার মা বলতো যে উনি নাকি কোরআন ছাপাইতো আর কি। কোরআন ছাপাতো? হ্যাঁ। ছাপাতো বলতে কি ওনার নিজের ছাপার কারখানা ছিল? ওনার এরকমই আর কি, আমি যা শুনছি যে উনি নিজে আর কি কোরআন শরীফ লিখতো, ওইগুলা মানে আমার মা সিরিয়াল করতো। আমার মা আবার কোরআনের হাফেজ ছিল। আচ্ছা, ওকে, এটা তো কেমন একটা ব্যাপার হয়ে গেল না, নিজে কোরআন লিখবে বা যাই হোক, ক্লিয়ার না আর কি। হ্যাঁ, তারপর? ওটা আমি আর কি জানি না, যেরকম ওনারা বলছে। তো আমার একটা ভাই আছে, বড় ভাই, অনেক কষ্টতে বড় হয়েছি। যখন আমার 7 বছর, আমি যখন বুঝি আর কি, তো আমাকে এরকম হলো যে ভর্তি করানোর জন্য আমাদের এলাকায় যে আমাদের একটা প্রাথমিক বিদ্যালয় ভর্তি করানো হয়। তো প্রাইমারিতে তো উপবর্তী বলতে একটা কথা থাকে যে উপবর্তী দেয়। পরে হেড স্যারের কাছে যায়, বলে যে এরকম আমার তো হলো যে স্বামী নাই,
ভর্তি, তো ওই স্যার বলে যে আপনার স্বামী নাই, যেহেতু বাচ্চাটা আপনি হলো যে একা একা মানুষ করবেন, তো বাচ্চাটা যদি আমাদের বাসায় দেন কাজের জন্য। ও, পরিস্থিতি এতই খারাপ ছিল? হ্যাঁ, অনেক খারাপ ছিল, অনেক কষ্টতে মানুষ হয়েছি। তো ওই হেড স্যার বলে যে যদি আপনার বাচ্চাটা আমাদের কাছে দেন, পড়ালেখাও করালাম, পাশাপাশি আমার ওয়াইফ একটু মানে আমার ওয়াইফকে একটু হেল্প করলো। হ্যাঁ, একটু আমার ওয়াইফকে হেল্প করলো। তো পরে আমার মা রাজি হয়ে গেল। পরে আমাকে বললো যে তুই কি যাবে? তো আমার ডাকনাম এখানে, আবার আমার গ্রামের সবাই আমাকে ডাকনামে চিনে আম্বিয়া। আম্বিয়া? হ্যাঁ, আম্বিয়া আক্তার সুমি। তো তখন আমার মা আমাকে বললো যে যাবি নাকি? পরে আমি তখন ভাবতাম কি যে যদি আমি একটু খাবার পাই তাহলে আমাকে যে নেবে তার কাছেই যাব। মানে খাবারের এত অভাব ছিল হ্যাঁ, বাসায়? এত অভাব ছিল। আমার মা মনে করেন যে মাঠে যে ধান করে নিয়ে আসতো, ওগুলা চাল করে পরে রান্না করতো, বা মানুষের বাসায় কাজ করতো, এক প্লেট ভাত দিলে আমি, আমার নানু ছিল, আমার ভাই, এরকম করে আর কি মেলামেশা খাইতাম। আমার ভাই বিবাহিত, ওনারও বাচ্চা কাচ্চা ছিল ওই সময়? হ্যাঁ, ওই সময়। ভাই কোনো কিছু করতে পারতো না? আমার ভাই ওরকম ভাবে আমাদের হেল্প করতো না, ভাই কি এখনো করে না। ভাই কি করতো? ভাই এমনি চাষাবাদ করতো, কখনো ভ্যান গাড়ি চালাতো। ও, মানে ভাইয়ের আসলে সামর্থ্য ছিল না বোধহয়। সামর্থ্য ছিল না, যদি চেষ্টা করতো তাহলে হয়তো পারতো, কিন্তু করে নাই। করেনি। আর বাবার কিছুই ছিল না সে অর্থে? না, বাবার কিছুই ছিল না। তো তখন হলো যে আমাকে বললো, তো আমি বললাম যে মা ওইখানে গেলে ঠিক মতো ভাত দিব তো? হ্যাঁ, আমার মা ওইখানে গেলে ঠিক মতো ভাত দিব তো? মানে ওর অবস্থা দাঁড়াইছে এরকম যে এক মুঠো ভাত দিলেই মোটামুটি রাজিও। হ্যাঁ। তো তখন আমার মা বললো যে মানুষের বাসায় কাজ করলে তো ভাত তো অবশ্যই দিব, ভাত না দিয়ে তো আর কাজ করাবো না। পরে আমি বললাম যে মা তাহলে আমি যাবো। তো হেড স্যার ওনাকে আমি পরে খালু বইলা ডাকি। আমার মাকে বললো যে যদি উপভর্তি আমরা করে দেই তাহলে হলো যে উপভর্তিতে আপনার মেয়ে 300 টাকা পাবে, আর আমরা কাজের জন্য 300 টাকা করে দিব, তো প্রতি মাসে 600 টাকা। আচ্ছা। আর হলো যে ভরণ পোষণ, কাপড় চোপড় যাবতীয় যা লাগে আমরা দিব, তেল সাবান। পরে আমার মা বললো যে তাহলে ঠিক আছে। তো রাজি ওই দিনই আমাকে হলো যে হেড স্যার নিয়ে গেল, সাথে করে ওনার মোটরসাইকেল দিয়ে নিয়ে গেল। তো ওনার ওয়াইফ দেখা অনেক খুশি হলো আমাকে দেখা। পরে উনি আমাকে ওই দিন রাখলো দুপুরবেলা 3টার দিকে হয়তো আমি পৌঁছাইছিলাম, বিকালে মানে স্কুল শেষে আর কি। পরে যে আপনার হলো যে ওনাকে সব কাজ মাজ আমাকে বুঝাই দিল। কাজটা এরকম ছিল, ঘর মোছা, থালাবাটি ধোয়া, উনি যে রান্না বান্না করতো, ওনার কাটা বাছা, পরে গরু ছিল, গরুর গোবর ফালানো, মানে যাবতীয় যা কাজ থাকে। ওই 7 বছর বয়স থেকে আমি ওইখানে সবই করলাম। করার পরে প্রতি মাসে মাসে আমার মাকে 600 টাকা করে দেয়। পড়াশোনা করার ছিল? হ্যাঁ, পড়াশোনা ওইখানে, আবার ওনাদের বাড়ির পাশে আবার একটা প্রাইমারি স্কুল ছিল, ওইখানে আমাকে ভর্তি করায় দেয়। কিছুদিন এখানে আনে, আমাদের এলাকায় মোটরসাইকেল দিয়ে নিয়ে আসে সকালবেলা, আবার হলো যে 12টা বাজে আবার দিয়ে আসে। হ্যাঁ, উনি এরকম করতো। তো ওনাদের বাড়ির থেকে আমাদের স্কুলটা প্রায় হলো যে আপনার আধা ঘন্টা 45 মিনিটের রাস্তা ছিল। মানে আমি এখন বুঝি যে এত দূরত্ব আর কি রাস্তাটা ছিল। এখান থেকে একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি ওইখানে যে আরো 2টা পরীক্ষা দিয়ে 1 থেকে 2তে উঠি। মানে কাজের আমার লেট হয়ে যায়, দেখি স্কুলে লেট হয়ে যায়। পরে ওই খালা, মানে হেড স্যারের ওয়াইফ, ওনাকে আমি খালাম্মা বলে ডাকতাম। তো খালাম্মাকে আমি বললাম কি যে খালাম্মা এত দূরত্ব হয়ে যায়, আমি আর পড়াশোনা করব না, বাসায় কাজই করি। হ্যাঁ, বাসায় নিজে কাজই থেকে করি। বললেন? হ্যাঁ, বাসায় কাজই করি, আমার 200-100 টাকা বাড়ায় দিয়েন, তো আমার মার মানে কাজে লাগবে। তখন আমি এই কথাটা বলি। পরে মানে খালাম্মা আবার খালু আসলো বাসায়। আসার পরে ওনারা হয়তো বলছে যে হয়তো আম্বি এরকম একটা কথা বললো, তো তুমি কি বলো? পরের দিন সকালবেলা হেড স্যার আমাকে বলে কি স্কুলে চল। পরে আমি না খালু, আমি আর স্কুলে যাবো না। পরে উনি কইলো কি এই স্কুলে না, আমাদের স্কুলে ভর্তি করাই দিই তোরে, যেহেতু পরীক্ষা এখন আরো বাকি আছে। পরে উনি হলো যে ওখানে সাথে সাথে ভর্তি করাই দিল। ওই দিনে আমি পরীক্ষা দিলাম আরেকটা। 6 মাস পর্যন্ত কাজ করলাম, ক্লাস 1 থেকে 2তে উঠলাম। এর ভিতরে ওনার আবার এক ছেলে এক মেয়ে। এখান থেকে আপনার হলো যে ওনার ছেলে আবার আপনার ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর বলে নাকি বলে, উনি হলো যে প্রফেসর। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা ছেলে আসে এখানে গ্রামের বাড়িতে বেড়াতে। তো তখন আমার কাজটা সবকিছু দেখার পরে পছন্দ হয়। তো আমার ওই খালাম্মাকে বলে কি যে মা এরকম এরকম আম্বিয়ার কাজ কাম তো ভালোই লাগে, তো ওরে আমরা নিতে চাই। পরে আমার খালাম্মা বললো কি ও তো পড়াশোনা করে এখানে। পরে বলতেছে পড়াশোনা করে তো সমস্যা নেই, আমরা পড়াবো, বই নিয়ে গেলাম, পরীক্ষা এখানে আইসা দেওয়া যাবে এরকম। তো ওনারা আমাকে বললো কি যে আমাকে একা ডাকে বলে কি যে আমাদের বাসায় যদি যাস, এখানে তো গ্রামের খাবার, মাছ ভাত এতটুকুই, আর ওইখানে গেলে পোলাও, রোস্ট, আরো অনেক কিছু পাবি, ভালো ভালো দামি দামি জামা কাপড় পাবি, সব জায়গায় ঘুরতে নিয়ে যাইতে পারবো। কে বলে এটা? এটা বলে হলো যে আমার ওই খালাম্মা ছেলের বউ
আচ্ছা, যে মাসে 900 টাকা করে দিব, যদি যাস তাহলে চল। মানে উনি আমাকে এরকম বলে, পরে খালাম্মারে বললাম যে খালাম্মা উনি তো ভাবি তো আমার মাসে 900 টাকা করে দিতে চাই, আবার নাকি ওই ডাকাতে গেলে নাকি অনেক ঘোরাঘুরি করা যায়, তাহলে আমি ওই জায়গায় যাইতে চাই। তো খালাম্মা দিতে চায় না, প্রথমে অনেক কান্নাকাটি করে, আমাকে অনেক মেয়ের মতো করে অনেক আদর করছিল। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি কিছুদিন কাজ করি। কাজ করার পরে আস্তে আস্তে ওনার আমার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। কি ধরনের? একদিন উনি বাহিরে যায়, আমাকে কোথাও ঘুরতে টুরতে নিয়ে যেত না, ওনারা বাহিরে যেত, আমাকে বাহির দিয়া তালা দিয়া বাসার ভিতরে একা রেখা যেত। তো একদিন হলো যে এরকম হইলো কি যে আমি ওনারা ঘুরতে গেছি, আমি ঘুমাই গেছি। ওনারা বাড়িতে যাওয়ার সময় কি করতো, মুসুরির ডাল আর চাউল একসাথে মিশাই দেওয়া যাইতো। হ্যাঁ, যে আমরা এসে দেখবো এটা যেন আলাদা হয়ে যায়। কেন করতে এটা? এটা মানে আমি যেন না ঘুমাই, যেন কোনো কিছু না করতে পারি, অন্যভাবে সময় না কাটাইতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো আমি এরকম মানে বেশ কয়েকদিন হয়তো কোনোদিন বাসা হইতো, কোনোদিন হইতো না। তো আয়সা মারধর করতো। তো একদিন কি হলো যে উনি এরকম ডালে চালে মিশাই দিয়ে গেছে, আমি কি করছি ঘুমাই গেছি, থালাবাটি আছে রান্নাঘরে, ধুই নাই, ওইটাও করি নাই, ঘুমাই গেছি। উনি যখন কলিং বেল বাজাইতে বাজাইতে অনেক বাজাইছে, তখন আমার আপনার রাত মনে হয় 12টা বা 12:30 একটা এরকম বাজে। তো পরে বাজাইতে বাজাইতে পরে যে আমি দরজা খুলছি, খোলার পরে উনি আমাকে কিচ্ছু বললো না। ওনার ছেলের একটা খেলার ব্যাট ছিল, ক্রিকেট খেলে যে ব্যাট বাচ্চাদের ছোট, উনি কি করলো ওই ব্যাট দিয়ে আমাকে এরকম ভাবে মানে মারতে গেল, একটা বাড়ি দিছে আমার পিঠে, আরেকটা বাড়ি দিতে গেছে, তো আমি হাত দিয়ে ঠেকাতে যাই, বাড়িটা যেভাবে হোক আমার মাথায় লাগছে, মাথাটা আমার এতটুকু ফাটা, এখানে না হলো 8 থেকে 9টা শিলি লাগতো। কোনো কিছু করে না, আমি কি করলাম, মাথাটা এভাবে ধইরা ওয়াশরুমে চলে যাই। তো আমার পুরো শরীর রক্তে ভিজা, ওয়াশরুম পুরো ভিজে যায়। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 7 এরকম। 7? আমি আচ্ছা, 1 বছর হয়েছে, মানে হ্যাঁ, হ্যাঁ, 1 হ্যাঁ। থেকে 2তে উঠছি। করে যে এরকম হয়, তো ভাইয়া আসে বাইরে থেকে, ভাইয়া আবার ভালো ছিল। ভাইয়া বলতে মানে ওনার? ওনার হাজবেন্ড। ভাইয়া আসে বাইরে থেকে, আইসা বলে যে আমাকে খুঁজতেছে যে ও কই। পরে উনি কথা বলতেছে যে ওরে একটু এক জায়গায় পাঠাইছি। তো ওই বাসাটা আবার কিরকম সিস্টেম ছিল, কোয়ার্টার, তো একটা রান্নাঘর আর একটাই ওয়াশরুম ছিল। তো ভাইয়া বললো তাহলে আমি একটু একটু ফ্রেশ হয়ে। তো উনি যখন ওয়াশরুমে যাইতে চায়, উনি বারবার আর কি বাধা দেয়। আমি শুনতেছি ওয়াশরুম থেকে, আমি এরকম মাথা চাইপা বসে আসছি। তো ভাইয়া পরে যেভাবে হোক ওয়াশরুমে ঢুকে দেখে যে পুরা ওয়াশরুম লাল, আমার পুরা শরীর এগুলো রক্ত দিয়ে একদম ভরা। পরে উনি সাথে সাথে যায় আমাকে বললো কি হয়েছে, তুই এই জায়গায় কে? পরে আমি ওই যে উনি আমাকে ভয় দেখাইছে, পরে আমি বললাম যে ভাইয়া আমি তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছি। পড়ে গেছে তাহলে তুই ডাক দিবি না? পরে আমি কই না, আমি ভয় পেয়ে গেছি, এর জন্য আর ডাক দিইনি। একটা জিনিস দেখছেন যে ওর বয়স অল্প, কিন্তু এই যে হিসাবগুলো করার ব্যাপার, জীবন সম্পর্কে বোধের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক ম্যাচিউর। আপনি তো বলে দিলেও পারতেন যে আপনার সাথে খারাপ আচরণ ওই যে করছে। আমাকে ভয় দেখাইছে, এর জন্য আর বিষয়টা বলা হয় নাই। আপনার মা তখন কি করতো? আমার মা তখন গ্রামে। কার উপর নির্ভর? আমার উপরেই। ওই টাকাটুকু যা পাঠান মাসে, হ্যাঁ, এগুলা দিয়ে কোনো রকম হ্যাঁ। চলে? আর ভাই দেখে না? না, ভাই দেখে না। আর হলো যে মাও মানুষের বাসায় কাজ করতো, ওই কাজ দিয়ে যেটা হ্যাঁ, পেতো? আমার 7 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত আমার মার হাল আমি ধরছিলাম। জি, তারপরে কি হলো ওই ঘটনার পরে? তারপরে হলো যে ওইখান থেকে উনি আমাকে কি করলো যে একটু ব্যান্ডেজ টেন্ডেজ করাই দিল ওই ভাবি, আর আমাকে হলো যে ডাক্তারের কাছে নিতে দিল না, যে ডাক্তারের কাছে নিলে পুলিশ কেস টেস হইতে পারে, পুলিশে জানাজানি হইতে পারে, যেহেতু বাচ্চা, এরকম করলো। তো আমাকে আবার বললো কি যে থাক, যা হয়েছে ভুল হয়ে গেছে, এগুলা কাউরে বলা বলির দরকার নাই, তুই এই কয়দিন যতদিন সুস্থ না হস, কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় থাকিস, তোর মারে আমি 2000 টাকা পাঠাই দিই। কে বলেছে? এটা ভাবি বলছে। মানে ওই মার দেওয়ার পরে? হ্যাঁ, মার দেওয়ার পরে। তো টাকা পয়সা পরে আমি জানতে পারি যে টাকা পয়সা কোনো কিছু পাঠানো হয় নাই। গত 3 মাস আমার মাকে কোনো টাকাই দেওয়া হয়নি। হ্যাঁ, এমনকি যে হেড স্যারের বাসায় আমি কাজ করছি, যে খালাম্মা খালু, ওনাদের সাথেও আমার কোনো সম্পর্ক মানে যোগাযোগ রাখতে দেয় নাই। ওই ঘটনার পরে উনি আমাকে কি করলো, আমাকে ঠিকমতো খাইতে দিত না। আচ্ছা, ঠিকমতো খাইতে দিত না। পরে হলো যে আমাকে আরো নির্যাতন করা শুরু করতো। কোনো কাজে ভুল করলে উনি আমাকে শুকনা মরিচ চাবাইয়ে খাওয়াইতো। এই মহিলা? হ্যাঁ, এই মহিলা আমাকে কি করতো, দাঁড় করায় রাখতো, কিরকম শাস্তি দিত, মারতো না, তখন আর মারতো না আমাকে। পাটা 2 হাতে এরকম উঠায় রাখতাম, হ্যাঁ, পাটা ধরে এরকম উঠায় রাখতাম, এটা ছিল আমার শাস্তি, এরকম 2 হাত সোজা করে। আর হলো কি যে আমাকে উনি মুখের ভিতরে শুকনা মরিচ দিত, ওটা আমি চাবায় চাবায় খাইতাম। যে এটা আমার এরকম ভাত খাইতেন খাওয়ার- আপনি? হ্যাঁ, খাইতাম। চাবায় না খাইলে মারবে এরকম বলতো। কি কি ভুল হতো আপনার? মানে ঘুমায় যেতাম, অনেক রাত পর্যন্ত জাগনা থাকতাম, ওনারা 2টা 3টা এরকম। ওনারা তো ঘুমাইতো, কিন্তু আমি তো আবার সেই ভোরবেলা উঠতাম।
আমার ঘুমের মানে ক্রাইসিসটা বেশি ছিল, যে ঘুমায় যেতাম, কাজ করতে গেলেই ঘুমায় যেতাম, বা একটা ফার্নিচার মুছলাম এক জায়গায় একটু ধুলাবালি থাকতো, হ্যাঁ, বা ওনার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা এখানে একটা আমি পরিষ্কার করে গেলাম, আবার এখানে নোংরা করলো, এটা আমার পরিষ্কার করতে কেন দেরি হইলো। তখন উনি আমাকে কাঁটা চামচ দিয়ে হাতের ভিতরে ঢুকায় এরকম ঘোরাইতো, হ্যাঁ, যে এই হাতগুলো ব্যথা থাকলে হয়তো আমি আর ঘুমাবো না, এরকম। এই যে আমার হাতে দাগ আছে এখনো, এরকম করতো। পরে যে আপনার হলো যে এরকম করতে করতে ওইখানে 4 মাস হয়ে গেল। এই ভদ্রমহিলা কি ওনার হাজবেন্ডের সাথে ঝগড়াঝাড়ি করতে ওই কন্টিনিউ? হাজবেন্ড অনেক অনেক ভয় পাইতো। হাজবেন্ড ভয় পেতো? হ্যাঁ, ভয় পাইতো। তো উনি মান সম্মানের ভয়ে আর কি কোনো কিছু বলতো না। আপনার একদিন ওনারা আপনার হলো যে বাহিরে গেল, বাহিরে যাওয়ার পরে ওনারা আস্তে আস্তে বিকাল সারাদিন রান্না টান্না কোনো কিছু করে না, বাহিরে ওনারা খাওয়া দাওয়া করে। তো আমি ওনারা আস্তে আস্তে তখন সব কাজটা গুছিয়ে আমি ঘর মুছতেছি, ঘর মোছার বালতিতে পানি ছিল 1 বালতি। ওনার ছেলে হলো কি যে বাইরের থেকে আইসাই কি করলো, ওই বালতির পানির পোড়াটা ফালাই দিল ডাইনিং রুমের ভিতরে। তো ওই সময় আমি ওই বাচ্চাটাকে একটা বকা দিই, বকাটা আবার ও নিয়ে ভাবি শুই না ফেলে, জুতাগুলো দিয়ে আমাকে মুখে একটা বাড়ি দেয়, এই যে মুখে বাড়ি দেয়, এই যে স্পট, এখনো আছে? এখন স্পট আছে। তো তখনও এরকম অবস্থা, একদম রক্তে পুরো ফুলোর ভাইসা যায়। এর ভিতরে আবার যে ভাইয়া পরে যায়, উনি ওই দিনও অনেক রাগারাগি করলো। এই অবস্থায় আবার মহিলা প্রেগনেন্ট ছিল। তো পরে আমি একদিন বললাম কি ভাবি আপনি আমার এত অত্যাচার করেন, যতটুকু শুনছি যে বাচ্চা পেটে থাকলে নাকি মানুষ কখনো খারাপ কাজ করে না। তো আপনি যে খারাপ কাজ করছেন, আপনার গর্ভে তো একটা সন্তান আছে, আমিও তো একটা আপনার সন্তানের মতোই, আপনার বাচ্চাও ছোট আমিও ছোট, এরকম করে ওনাকে একটা কথা বলি। পরে যে উনি আমার কাছে আবারও মাপটাপ চায়। এর ভিতরে যখন আমার ঠোঁটটা কাইটা যায়, এর ভিতরে হলো যে খালু আসে বেড়াইতে, গ্রাম থেকে শহরে আসে, যে কোন খালু এটা? যে হেড স্যার। হেড স্যারের কি হইতে নি? উনি ছেলের বউ। হেড স্যারের ছেলের বউ, মানে ওনার হচ্ছে শ্বশুর? হ্যাঁ, শ্বশুর। আপনার খালু? হ্যাঁ। তো খালু এসে দেখে যে আমার মুখের অবস্থা অনেক বাজে। পরে খালু বললো কি যে কি হয়েছে আম্বিয়া তোর? পরে আমি ওনাকেও বলি না, পরে খালু আমাকে বলে যে কি হয়েছে তুই আমার বল। হ্যাঁ, পরে আমি কই না খালু কিছু হয় না, আমি এমনি ব্যথা পাইছি একটু। ব্যথা কেমনে পাইছিস? পরে আমি বলে যে ওই বাচ্চার সাথে খেলতে যায় সুপার ভিতরে আমি ধাক্কা খাই। সামহাও ওর কাছে যেহেতু মাপ চাইতো, ওর মনটা নরম হয়ে যেত তখন ভদ্রমহিলার প্রতি। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম করে করি। তো খালু বুঝতে পারে যে আমাকে উনি অত্যাচার করে, হাতের ভিতরে ঘা ছিল। হ্যাঁ, তো উনি আমাকে দেখার পরে উনি আর থাকলো না, সকালে চলে গেল আর আমাকে বলে গেল জাম্বিয়া তোর খালাম্মারে আমি কালকের ভিতরেই পাঠাইতেছি তোকে নেওয়ার জন্য। হ্যাঁ, উনি তো হলো যে শ্বশুর লাগে, উনি আর ওনার ছেলের বউর সাথে ওরকম কোনো কথা বললো না। তো তারপরের দিন ঠিকই খালাম্মা আসে, আসার পর এর ভিতরে আবার একদিন কি হয়, ওনারা পানি ফুটায় খাইতো, গরম পানি ফুটাইতে দিত। তো ওই কলসটা আমার নামাইতে হইতো, চুলাটা উপরে ছিল। তো ওই কলসটা নামাইতে আমার অনেক কষ্ট হইতো। তো তখন আমি অনেক অসুস্থ, ওনাদের বাসায় অনেক মেহমান আসে। তো ওনার এক বোন, ওনাকে আমি যাই বলে যাবো আমাকে কলসটা একটু নামাই দেন, আজকে আমি আর পারতাছি না। এই কথা যখন বলি, উনি আবার যায় ভাবির কাছে বইলা দেয়। উনি যখন এই কথাটা বইলা দেয়, উনি আমারে ডাক দিয়ে নেয় রান্না করে, যে তুই কি বলছিস ওনারে? পরে আমি চুপ করে আছি, কিছু বলতেছি না, ভয় পেয়ে গেছি যে যদি কোনো কিছু বলে। পরে কয় আয় কলসটা আমি তোরে নামাই দিই। উনি কি করলো, কলসটা নামাইলো। তো আমি ভাবলাম যে নামাই দিছে আর কোনো কিছু না। এদিকে আমি থালাবাটি ধুইতেছি, উনি আমাকে বললো কি যে কর, এই জামাটা চেঞ্জ কর আরেকটা জামা পর, এই কথাটা আমাকে বললো। পরে উনি একটা মানে তরকারি লারে খুরচুন আছে না, এটা চুলাতে গরম দিতেছে। তা আমি ভাবতেছি হয়তো কোনো কাজ করবে। তো যখন আমি জামাটা খুলি আরেকটা জামা পরবো, তখন উনি আমার হাতে চাপা দিয়ে ধইরা ওই খুরচুন আমার বুকে লাগাই দেয়। হ্যাঁ, বুকে এখন আমার স্পট আছে এখানে। ও মা বলে একটা চিল্লান দিয়ে আমি মাটিতে পড়ে যাই। ওই দিন তারপরে কি হয় আমি আর জানি না। পরের দিন সারা রাত যায়, তারপরে আমি দুপুরবেলা আমার হুঁশ ফিরে যে কি হয়েছে। পরে দেখি যে খালাম্মা আসছে। পরে খালাম্মাকে ধরে বলি যে খালাম্মা আমার এই জায়গাতে যেভাবে হোক নিয়ে যান, আমি আর এখানে থাকবো না, আমি বাড়িতে যাবো গা। পরে তোর বাড়িতে যাওয়া লাগবে না, তোর ভালো করে চিকিৎসা করে তোর আমার কাছে রেখে দেবো। হ্যাঁ, খালাম্মা বলে। তো আমার ভিতরে একটা ভয় ঢুইকা যায় যে না আমি আর কাজ টাজ করবো না, আমি খাই আর না খাই আমার মার কাছেই থাকবো। হ্যাঁ, এরকম হয়। পরে খালাম্মা আমাকে যাই হোক এখান থেকে বুঝাইতো যে এখানে 6 মাস থাকি, 6 মাসের যত টাকা পয়সা উনি কোনো কিছু দেয় না। পরে আমার মার সাথে যোগাযোগ করে, আমার যাই হোক এক ধরনের মাধ্যমে যোগাযোগ করার পরে আমার মাকে বলে যে আপা আপনাকে কোনো টাকা পয়সা এখান থেকে দেওয়া হয়েছে কিনা। পরে মা বলে যে আমার মেয়ে বাইচা আছে না মরে গেছে সেটাই তো আমি জানি না।
হ্যাঁ, গত 6 মাস তো আমার মেয়ের কোনো খোঁজ খবরই আপনারা দেন না। পরে বলতেছে যে এরকম এরকম হয়েছে। পরে ওনারা বলে যে তাহলে ওর যা পাওনা দানা আছে সবকিছু দিয়ে দাও, ওর আমরা নিয়ে চলে যাব। পরে যাই এখান থেকে আমি চলে যাই আমার বাড়িতে। আচ্ছা, বাড়িতে যাওয়ার পরে আমি আরো বিভিন্ন বাসায় কাজ করি। হ্যাঁ, আর বিভিন্ন ভাষায় কাজ হ্যাঁ, করেছেন? আরো বিভিন্ন বাসায় কাজ করি। আপনার হলো যে আমার 13 বছর পর্যন্ত এরকম আচ্ছা। কাজ করি। লাস্ট কাজ করি হলো যে আমাদের এলাকার হলো যে এক ম্যাজিস্ট্রেট করে, উনি সম্পর্কে আমাদের মামাতো ভাই হয়, মানে এলাকার আর কি। এখানে কিছুদিন কাজ করার পরে এই ম্যাজিস্ট্রেট আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, উনি আবার একটু বয়স্ক ছিল। আচ্ছা, তো ওনার ওয়াইফের সাথে ভালো একটা বন্ডিং ছিল না। হ্যাঁ। তো তো আপনি লেখাপড়া জানা মানুষ না, আপনার বয়স কত তখন? 11 বা 12 এরকম। 11-12 বছরের। উনি কি তখন ম্যাজিস্ট্রেট ছিল না সরকারি চাকরি থেকে? ছিল, তখনও ছিল। এটা কি ধরনের বিয়ে? ও বিয়ে করলে তোর চাকরি চলে যাবে? হ্যাঁ, এটা তো বাল্য বিবাহ করলে মামলা হয়ে যাবে। হ্যাঁ, উনি আমাকে বিয়ের একটা প্রস্তাব দেয়। কিভাবে দেয় আপনাকে বিয়ের প্রস্তাব? আমাকে বলে যে সরাসরি বলে যে আমি এরকম এরকম তোরে আমার ভালো লাগে, দেখো চিত্তে তোর ভাবের সাথে আমার মিলে না ঝরগাঝাটি, তো তুই যদি আমার বিয়ে করোস তাহলে তোর মার সাথে আলাপ করব, এরকম আচ্ছা, কথা বলে। তখন বিয়ে শাদীর বিষয়টা আপনি বুঝতেন? এরকম বুঝতাম না, তারপরেও মানে যতটুকু বুঝতাম আমার মার কাছে আবার শেয়ার করছি বিষয়টা, আচ্ছা, যে ওকে। মা এরকম এরকম ভাইয়া তো আমাকে এই কথা কয়, আমি তো এই জায়গায় থাকবো না, আমি জামুগা। বেটার হলো যে বেটা বুড়া মানুষ, তারপরে ওনার হলো যে 2টা ছেলে মেয়ে আছে। ওরে এই কথা বললে মা আমাকে আয়সা নিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে যে আমার এই টঙ্গিতে আমি হলো যে আমার খালার বাসায় উঠি। এইখানে আপনার কিছুদিন থাকার পরে এই যে আমি গার্মেন্টসে ঢুকি। এই বয়সী 12-13 বছর বয়সে আপনি গার্মেন্টসে 13 ঢুকে যান? বছর বয়সেই আমি গার্মেন্টসে ঢুকি আমার খালাতো ভাইয়ের বউর মাধ্যমে। আচ্ছা, ঢুকি ওইখানে মনে করেন যে 3 বছর একটানা আমি গার্মেন্টসে হেল্পারি করি। আচ্ছা। হেল্পারি করার পরে ওইখানে আমাকে অপারেটর বানায় না, মেশিন চালানো শিখি। অপারেটর বানায় না, পরে যায় আপনার হলো যে আমি টঙ্গীর থেকে আমি হলো যে আপনার সাভার আসি। সাভার ইপিজেটে আমি একই কোম্পানিতে জব নিই অপারেটরে জব নিই। এটা হলো যে আপনার 2012 সালের ঘটনা। হ্যাঁ, করোনা 2020 সালে এখান থেকে আমাকে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয় মানে করোনার ভিতরে লকডাউন পড়া যায়। লকডাউনের ভিতরে কিন্তু 3 মাস স্যালারি দেওয়া হয়। লকডাউনের ভিতরে দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। সেখানে আমরাও ছিলাম। তো তখন আমাদের স্যালারি ছিল কি, আপনাদের বেসিক বেতনটাই আমাদের 17,000 টাকা ছিল। তো ওভারটাইম সহ টার্গেট বোনাস সহ আমার স্যালারি তো 30-35 হাজার টাকা ওই সময়? হ্যাঁ, আচ্ছা, 2020 সালে। তো ওই মুহূর্তে আমার কি হয় যে আমার মা অসুস্থ হয়ে যায়, আমি গ্রাম থেকে কিছু টাকা লোন উঠাই, আশেপাশে ঋণ করে এরকম সব মিলায় আর কি আমার দোকান বাকি রুম ভাড়া সবকিছু মিলায় আমার 60-70 হাজার টাকা ঋণ হয়ে যায়। আচ্ছা, 60-70 হাজার টাকা ঋণ হয়ে যায়। ওখান থেকে আমার চাকরিটাও চলে যায়। আমার বাড়ির টাকার জন্য মানে ভাড়ার জন্য আমাকে চাপ দেওয়া হয়। তো পাশের রুমের এক ভাবি আমাকে বলে কি, সুমি, এখানে আমি সুমি নামে পরিচিত, সুমি এরকম এরকম একটা লোক আছে, যেহেতু তুই বাড়িতেই যাবি কিন্তু তোর একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব? যে এরকম একটা লোক আছে, উনি হলো যে বিবাহিত, 25 বছরের সংসার, ওনার একটা ওয়াইফ আছে, এরকম চোখে দেখে না, কম দেখে, প্যারালাইসিস, মানে ওরকম ভাবে চলাফেরা করতে পারতো না, রান্না বান্না কাপড় চোপড় ধোয়া সবকিছু ওই হাজবেন্ড করতো আর কি। তো তুই মনে কর যে ও রাজনীতি করে, যদি বিয়ে করোস তাহলে তোর লাইফ সেটেল, তোর মারও দেখলো তোরেও দেখলো। পাশের রুমের ভাবি? হ্যাঁ, যেখানে আপনি সাবলেট থাকতেন? হ্যাঁ, সাবলেট থাকতাম। উনি আমাকে এই প্রস্তাবটা দেয়। পরে আমি আমার মার সাথে কথা বলি। মার সাথে কথা বলার পরে কয়, দেখ কেমন কি হয়, ভালো হয় না খারাপ হয়। মানে তো আমি এখানে একটু কথা বলতে চাই, আমার মা না একটু লোভী টাইপের ছিল। কি অর্থে লুবি টাইপের ছিল বলতে, যে 7 বছর বয়স থেকে আমি যে 20 বছর বা 18 বছর বয়স পর্যন্ত আমি যা ইনকাম করি, আমার মা আমার জন্য কোনো সঞ্চয় করে না, যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ বা আমার যে 17-18 সঞ্চয় করে না নাকি করতে পারে না, কোনটা? উনি যদি সঞ্চয় করার চেষ্টা করতো তাহলে অবশ্যই পারতো। এটা আপনার আক্ষেপ, তাই তো? হ্যাঁ, আমার আক্ষেপ। এমনকি উনি মনে করেন যে আমি যে বয়সে বড় হয়ে যেতেছি, একটা বিয়ে শাদীর একটা ব্যাপার থাকে, এরকমও কথাবার্তা কখনো আমার মা আমাকে বলে নাই। আচ্ছা, পরে যায় হলো যে উনি আমাকে যে প্রস্তাবটা দেওয়ার মাধ্যমে উনি একদিন সকালবেলা আমাকে ফোন দিল, ভোরবেলা ফোন দিল যে সুমি, এটা দোকানে, ওনার আবার ফ্যাক্সিলিটির দোকান ছিল। ওই লোকটা হলো যে আমাকে দেখার জন্য আর কি আমাকে দোকানে খবর দিয়ে আনে। তো আমি পরে দোকানে যাই, উনি আমাকে দেখার পরে আমি আবার বাসায়, উনি আবার বলে কি যে ওই ভাবি বলে যে আচ্ছা যা, এখন জাগা, বাসায় যা। পরে বাসায় আসে, আমার নাম্বার আবার ভাবি এই লোকটাকে দেয়। দেয়। পরে উনি আমাকে সাথে সাথে ফোন দেয়। ফোন দিয়ে উনি আমাকে বলে কি যে তুই করেই বলে
যে তোরা তো আমার আগের থেকেই ভালো লাগে, তুই এদিক দিয়ে যাওয়া আসা করস আমি দেখি, এমনকি তোর পেছনে আমি লোকও লাগাইছি। এই লোকটা হ্যাঁ, এই লোকটা যেহেতু যিনি আপনাকে রাজনীতি বিয়ে করে- করতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। লোকও লাগাইছি, কিন্তু তুই তো পাত্তা দিস না, আসলে তুই কেমন। তুই পাত্তা দেশ না বলতে কি মানে ওই লোককে আপনি দেখছেন এর আগে? না, আমি দেখি নাই, মানে বিভিন্ন মানুষ দেয়া আর কি আমাকে হেনস্থা করাইতো, আমি হইতাম, কিন্তু আমি বুঝতে পারতাম না যে উনি আমাকে এই এরকম কাজগুলো করাইতো। করাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি, আপনার বয়স তখন কত? তখন আমার বয়স আপনার হলো যে 19 বা 20 এরকম। 19-20। ওনার বয়স কত তখন? তখন ওনার বয়স হলো যে আপনার 47-48 এরকম। 47-48, 50-এর ঘরে, তার মানে প্রায় 30 বছরের ডিফারেন্স। হ্যাঁ এবং ওনার 25 বছরের সংসার। হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছিল? না না, বাচ্চা কাচ্চা ছিল না। বাচ্চা ওকে, কাচ্চা ছিল তারপর? না। পরে যে আপনার হলো যে আমি বলতাম কই আমি তো আপনার কখনো দেখি নাই আর চিনিও না, আর এরকম তো তাহলে আপনি এগুলা করতেন আমার সাথে। পরে কই কি তাহলে এখন বললো যে উনি আমাকে এরকম প্রস্তাব দেয়, পরে বললো যে কি, আমি আবার বললাম যে কি বলেন, কয় যে তোর আমি 3 মাস সময় দেই, এখান থেকে বাসা টাসা নিয়ে তোরা অন্য জায়গায় রাখি, মাসের খরচটা সবকিছু দেই, তুই যদি আমার 3 মাস তোরে দেখবো, 3 মাস দেখার পরে যদি তোর আমার ভালো লাগে তাহলে তোরা বিয়ে করবো। তো পরে ওনাকে আমি বললাম কি যে দেখেন আমি ওই চরিত্রের মেয়ে না, আপনি যদি বিয়ে করেন তাহলে করেন, আর যেহেতু আমি রুম ছাইরা দিছি আজকে মাসের 24-25 তারিখ, তো হলো যে তাহলে আমি হলো যে বাড়িতে চলে যাবো। আপনি রুম ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কারণ করোনার সময় অফিস বন্ধ? হ্যাঁ, অফিস বন্ধ, বাড়িতে চলে যাবো। তো উনি হলো যে এই কথা বললো, পরে ফোন রাইখা দেয়। পরে হলো যে আপনার পরের দিন সকাল ভোরবেলা আমাকে ফোন দিয়ে বললো যে আমি বাড়িতে যাইতেছি, বাড়ি থেকে আইসা তোর সাথে কথা হইব। পরে উনি আসলো বাড়ি থেকে, আইসা আপনার হলো যে রাত্রে 8টা বা 9টা বাজে, তখন আমাকে ফোন দিয়ে বলে কি যে গেটের সামনে আয়, তোর সাথে কথা আছে। পরে আমাকে বলে আমি আসলাম, ও ভাবিকে আবার বললাম যে উনি তো আমাকে ফোন দিছে দেখা করতে, যায় দেখ কি বলে। পরে আসলাম, পরে উনি আমাকে বললো কি যে তোর একটা ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তুই হলো যে এমন জায়গায় আস। বাড়ি ঘর কে আছে কেউ না এগুলো সব খোঁজ খবর নিছে ভদ্রলোক? নিছে। আপনি তার সম্পর্কে জানতেন বিস্তারিত? হ্যাঁ, আমি ওনার বউকেও যাই দেখে আসি। এর মাঝখানের বউকে গিয়ে দেখে হ্যাঁ, ও আসছেন? ভাবি যায় আমাকে দেখাই নিয়ে আসে যে এই অবস্থা। আসলে কি তাই ছিল? হ্যাঁ হ্যাঁ, ওর বউ জানতো যে আপনাকে বিয়ে করতেছেন? না, তখন এটা জানতো না? না, না। তাহলে কি হিসেবে দেখতে যান? আমি হলো যে, এমনিতেই? বাসা ভাড়া হিসাবে দেখতে যাই। আচ্ছা, হ্যাঁ, গিয়ে কি ওনারা- দেখেন ওনার ওয়াইফকে? দেখি যে বিছানায় শুয়ে আছে, আসলে অসুস্থ। আর এই ভদ্রলোক কি করতো উনি পেশায়? হলো যে আপনার পেশায় হলো যে উনি রাজনীতি করতো, প্লাস ওনার কাপড়ের মার্কেট আছে। আচ্ছা, অবস্থা সম্পন্ন ছিল? হ্যাঁ, সম্পূর্ণ। বাড়িটা কি ওনার? না, ওই বাড়িটা ওনার না, উনি ওই বাসার ম্যানেজার ছিল। আচ্ছা, পরবর্তীতে বাড়ি কিনা বাড়ি করা হয়। ঢাকা শহরে বাড়ি কিনে বাড়ি হ্যাঁ, করছে? হ্যাঁ। আচ্ছা, ওকে ফাইন, মানে জমি কিনে বাড়ি করা। হ্যাঁ, এই ভাবির সাথে ওনার সম্পর্ক কি? এই ভাবির সাথে ওনাদের সম্পর্ক, ওনারও একটা মুদি দোকান ছিল। সামহাও পরিচিত? হ্যাঁ, আচ্ছা পরিচিত। আচ্ছা, হ্যাঁ, তারপর? পরে যায় তো ওই দিন রাত্রে আমার কাবিন করা হয়। এইটা কি ওনাকে ফার্স্ট টাইম দেখলেন নাকি এর আগেও দেখছেন? ওই যে দ্বিতীয় দিন দেখলাম, দেখলেন, দেখে পছন্দ প্রথম- হয়েছে আপনার? পছন্দ হয়েছে, মানে ওই যে আপনি আমি কেন বিয়ে করছেন ওনাকে আসলে? আসলে বিয়ে করছি হলো যে আমার এত টাকা ঋণ, আমার মা অসুস্থ, প্লাস আমার চলার মতন কোনো অ্যাবিলিটি নাই। হ্যাঁ, তো এই ভিত্তিতে আমি ওনাকে বিয়ে করছেন। তার মানে স্বামী হিসেবে এই লোকটাকে আমার ভালো লাগবে কি লাগবে না এগুলো চিন্তা ভাবনাই করেন না, নাই? তখন আমার এরকম চিন্তা ভাবনা চিন্তা ছিল না। ভাবনাই ছিল না? এরকম চিন্তা ভাবনা ছিল না। এরকম কি মানে আমি যে গার্মেন্টসে চাকরি করছি বা জব করছি, এর ভিতরে আমি কোনো ছেলের সাথে কখনো রিলেশনও ছিল না। এই বিয়ের ব্যাপারটা আমার ভিতরে কখনো আসেই নেই। কেন আসে না সেটা আমি জানি না। খালি চিন্তা থাকতো যে টাকা পয়সা দিয়ে কেমনে সংসার চালাবো? হ্যাঁ, কিভাবে আমার মাকে ভালো রাখবো, এটা সবসময় আমার চিন্তা ভাবনা থাকতো। ওনার স্ত্রীর সাথে কথা বলা হয় যে আপনাকে না, যে না। বিয়ে করছে? না না আপনিও বলেননি, উনিও বলেন না না না। এটা আপনাকে শেয়ার করে উনি যে আমি গোপন রেখে করছি? হ্যাঁ হ্যাঁ, গোপন রাখছে, কিন্তু বাড়িতে জানানো হয়েছে, শুধু বাড়ি ওনার বলতে? ওয়াইফ জানতো না। মানে এই ছেলের নিজের বাড়িতে জানে কিন্তু ওই বউ জানতো শুধু না। স্ত্রী জানতো না? হ্যাঁ, স্ত্রীর কোনো সন্তান আদি কিছু কেউ ছিল না? হ্যাঁ, স্ত্রীর আগের ঘরে সন্তান ছিল। আগের ঘরে বলতে স্ত্রীর আগে বিয়ে হয়েছে? আগে বিয়ে হয়েছে, কিন্তু এই ঘরে ওনার কোনো সন্তান ছিল না? না না না, আচ্ছা, এই ঘরে কোনো সন্তান ছিল না। ভদ্রলোকের লেখাপড়া ছিল? হ্যাঁ, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? অনেক পড়াশোনা ছিল। অনেক পড়াশোনা ছিল। তো আপনি যে একেবারেই পড়াশোনা করেন নাই, মাস্টার্স কমপ্লিট করেন নাই, তো আপনি যে একেবারেই পড়াশোনা করেন এটা ওনার জন্য হ্যাঁ, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি, এটা জানি, এমনকি আমার পড়াশোনার অভিজ্ঞতা আছে, এটাও সে জানে। ওকে, তো বিয়ে করলো আপনাকে, যে কাবিন করলো? হ্যাঁ, বিয়ে করলো, কাবিন করার পরে তারপরের দিন আপনার পরিবার থেকে আপনার কেউ জানতো আপনাকে যে বিয়ে হচ্ছে আপনার মা ছাড়া? আপনার ভাই জানতো? না, ভাই জানতো আপনার না, ভাইও ভাই জানতো? পরে জানে। ভাই তখনও জানে না? মাকে জানাই। পরে হলো যে তারপরের দিন আমাকে বাসা দেখতে নিয়ে যায়, বাসা দেখে এখান থেকে মাল সামানা। এখানে একটা বিষয় আমাকে বলতে হবে, আমি এটা বলে রাখছি, বিষয়টা আপনারা একটু স্টাডি করে নিন। প্রথমত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এরকম বিয়ে করার নিয়ম আছে, এটা চাইলে সে তারা প্রাপ্তবয়স্ক তারা বিয়ে করতে পারে, কিন্তু ধর্মীয়ভাবে কিন্তু এটার একটা বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন। কারণ মেয়ের বিয়ের ক্ষেত্রে তার বাবা বেঁচে থাকলে বাবার অনুমতি লাগবেই, এবং একই সাথে বাবা যদি বেঁচে না থাকে তাহলে
বড় ভাই যদি থাকেন তাহলে তার অনুমতি লাগবে, বড় ভাই যদি না থাকেন, চাচা যদি থাকেন তাহলে চাচার অনুমতি লাগবে। মানে এরকম ব্লাড রিলেটেড বেশ কিছু আত্মীয় স্বজনের কথা বলা আছে, আমি যদি ভুল না বলে থাকি। আপনারা একটু কোয়ারি করে নিয়েন, কারণ আমাদের সমাজে তো এরকম বিয়ে অহরহ হচ্ছে। ধর্মীয়ভাবে যদি এই জিনিসগুলো না মানা হয় তাহলে ধর্মীয়ভাবে নাকি বিয়ে বাতিল। আমি আবারও বলছি, আমি মুফতি মাওলানা কেউই না ভাই, আমি যতটুকু জানি, আমাদের ধর্মেও বলা হয়েছে তুমি যতটুকু জানো অতটুকু জানাও, সেই অর্থে আমি আপনাকে জানালাম। এবং আপনি এগুলো একটু সার্চ করে নিয়েন, কারণ অনেক সময়ই আমরা বিয়েটাকে অনেক ছেলে খেলা মনে করি। হ্যাঁ, নিজেরা কবুল বলে ফেলি যে হয়ে গেছে আমাদের বিয়ে, এরকম ঘটনাও আছে আমাদের সমাজে। কিন্তু ব্যাপারটা এরকম না, এগুলো একটু জেনে শুনে নিয়েন যদি আপনি ধর্মকর্ম মানেন আর কি, ঠিক আছে? আর না হলে কিন্তু এগুলো বিপজ্জনক, কারণ এই সম্পর্কের জায়গা থেকে যদি বিয়ে না হয় তাহলে এটা কি হচ্ছে, তাই না? এরকম একটা ইস্যু থাকতে পারে। বাট রাষ্ট্রীয়ভাবে এটা বিয়ে, এটা হয়েছে রাষ্ট্রের আইনের জায়গা থেকে, ডেফিনেটলি এটা বিয়ে। জি, তারপর পরে হলো যে উনি বাসা দেখতে নিয়ে যায়, এখান থেকে আমাকে ওই বাসায় ট্রান্সফার করে। তো এই বাসায় আমার কিছুই ছিল না, হালকা পাতলা মানে ব্যাচেলার থাকা অবস্থা যা থাকার ওইগুলা ছিল। তো উনি ওই বাসায় আমাকে উঠায় হলো যে আপনার 29শে জুন। ওঠানোর পরে উনি আমাকে ওই বাসায় যায় যাবতীয় যত খরচ আছে যা যা লাগে, আপনার মনে করেন যে একদিনে আমাকে 1,70,000 টাকার মার্কেট করে দেয়। জি, হ্যাঁ, 30শে জুন উনি আমাকে বলে কি যে আজকে যার মাধ্যমে আর কি বিয়েটা হয় ওই ভাইকে আসতে বলো, আমার একটা বন্ধু আছে, ওনার ছোটকালের একটা বন্ধু, উনিও আসবো, তো আমরা এই বিয়েটা আর কি সম্পন্ন করতে চাই। সম্পন্ন বলতে? সম্পন্ন বলতে মানে ওই যে মাওলানা দিয়ে আর কি যেভাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওটাকে কাগজ করেছে, এখন হচ্ছে হলো। হ্যাঁ, পরে হলো যে শুক্রবারের দিন উনি হলো যে ওনার যে মার্কেট ওখানে কাজী অফিস থাকে ওখানে যায়া মানে ধর্মীয়ভাবে যে বিয়েটা করানো আর কি, 3 লাখ টাকা কাবিনে আমাকে বিয়েটা সম্পন্ন হয়। হ্যাঁ, সম্পন্ন হয়, তারপরের থেকে মনে করেন যে আমাদের সংসার শুরু হয়। তো ওই মাসে আমার ছেলেটা আমার গর্ভে আসে। এই বাসা থেকে আমাকে যখন ওনার নিজ বাসায় আমাকে ট্রান্সফার করা হয়, যে বাসায় ওনার ওয়াইফ? না, ওনার নিজ বাসা মানে জায়গা কিনা উনি বাড়ি করে আর কি, আচ্ছা, 5 তলা ফাউন্ডেশনে একটা বাড়ি করে, ওই বাসায় আমাকে মানে নেওয়া হয়। ওই বাসাটা আমার জন্যই করা হয় অবশ্য। আপনার জন্যই 5 তলা বাড়ি করেছে? হ্যাঁ, 3 তলা পর্যন্ত কমপ্লিট ছিল তখন, এখন হয়তো কমপ্লিট হয়েছে পুরা। ওকে। পরে যায় হলো যে ওইখানে আমার এই বাসায় যখন আমি যে প্রথম বিয়েতে যে বাসায় উঠে, এইখান থেকে আমার ছেলের বয়স ছিল 1.5 বছর। তো ওই বাসায় এই বাসায় আবার আপনার ফ্যামিলি বাসা, তো সবাই একসাথে থাকতাম, ওরকম মানে এত একা একা লাগতো না। আর যখন আমি ফ্ল্যাটে গেলাম তখন আমার একা একা লাগতো, যে উনি তো আমার কাছে আসতো না। উনি কিরকম আসতো, যে দিনে আসতো, আমাকে 1-2 ঘন্টা সময় দিয়া উনি চলে যেত। কোথায় যেত? ওই ওয়াইফের কাছে। আচ্ছা, কখনোই উনি আমার সাথে রাতে থাকতো না। তারপরে আপনার মনে করেন যে এইখান থেকে যখন আমি ফ্ল্যাটে যাই তখন আমি একা হয়ে যাই, আমার বাচ্চা আর আমি। উনি ঠিক মতো আসতো না, উনি মনে করেন রাত দিনে 24 ঘন্টা, উনি আমাকে 4 ঘন্টা সময়ও দিত না। তো তখন আমি মনে করেন যে ফেসবুক চালানো শুরু করি, টিকটক চালানো শুরু করি। টিকটক চালানোর থেকে একটা ছেলের সাথে আমার পরিচিত হয়। তো পরিচিত হয়ে তখন কথা বলতে 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 এই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কতদিন কথা বলছেন? কথা বলছি আমি 15 দিন। 15 দিনের মাথায় বিয়ের প্রস্তাব দিল? হ্যাঁ। কি বলছেন তাকে আপনি? মানে ওনার সাথে যা যাবতীয় যা এই 15 দিনের মাথায় আপনি আপনার ব্যক্তি জীবনের অনেক কিছু তার সাথে শেয়ার হ্যাঁ, করছেন, অনেক কিছু শেয়ার সেও আপনার সঙ্গে শেয়ার করছে। এর আগে ফেসবুক কখনো চালাইছেন? না, ওই প্রথম। এগুলো একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমরা জানি এখনকার থেকে যে গল্পটা শুরু হবে সেই গল্প আপনারা ওনাকে দোষারোপ করবেন, ডেফিনেটলি করবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খেয়াল রাখেন। ব্যাকগ্রাউন্ডটা খেয়াল রাখাটা খুব জরুরি। আমার একটা শো ছিল রেডিওতে, আমি করতাম যাহা বলিব সত্য বলিব। পরবর্তীতে ঢাকা ফিল্মে গিয়ে সেটা সিক্রেট হয়ে যায়। এখানে অসংখ্য ধরনের মানুষ এসে কনফেস করেছে। এটা খুবই সেন্সিটিভ একটা শো ছিল রেডিওতে, যেখানে আমরা দেখাতাম যে একজন মানুষ কিভাবে অপরাধী হয়, কি অপরাধ সে করে, কিভাবে করে, এবং তার পরিণতি কি হয়। তারপরে একজন সাইকিয়াট্রিস্টের মন্তব্য থাকতো। ঠিক আছে, আমি আমার এত এত গল্প শোনার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোনো অপরাধের জন্মই হুট করে হয় না, তার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। আপনি দেখেন ফেসবুক পাওয়ার পরেই ও একটা ছেলের সাথে এবার 15 দিনের মাথায় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। নিশ্চয়ই এটা শকিং একটা নিউজ, তাই না? কিন্তু 15 দিনের মাথায় কেন দিচ্ছে? 15 দিনের মাথায় ও তো ফেসবুক চালাতে জানেই না, ও জীবনে প্রথম ফেসবুক শুরু করছে, এবং তার আগ পর্যন্ত ওর যে ট্র্যাকটা, সেই ট্র্যাকে কিন্তু অসম্ভব সুন্দর একটা গল্প। একটা মেয়ে সমাজের সমস্ত অর্থকে ফাইট করে কোনো রকম টিকে থাকছে শুধুমাত্র ভাত পানির জন্যে, এবং তার মাকেও দেখছে। একটা মানুষকে বিয়ে করলো সেটাও ভাত পানির জন্যে। হ্যাঁ, সেখানে তখন পর্যন্ত প্রেম কি জিনিস, ভালোবাসা জিনিস কিচ্ছু জানে না। কিন্তুটা কি? অবসর। কিন্তুটা কি? ওর হাজবেন্ড তার কাছে সময় দিচ্ছে না।
তখন তো মানুষের ব্রেন তো কোনো না কোনোভাবে এনগেজ হতেই যাবে, এবং সেই এনগেজমেন্টে গিয়ে তার ভুলের শুরু হচ্ছে। ডেফিনেটলি এটাকে আপনি জাজমেন্টে নেবেন ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খেয়াল রাখেন। জি, তারপর 15 দিনের মাথায় ওই ছেলেটা আমাকে বলে কি যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি রাজি? তো তখন এই ছেলে আপনাকে সমস্ত কিছু জানতো না? হ্যাঁ, তো জেনে বিয়ে শাদীর কথা কিভাবে বলে? আপনার তখন সংসারের বয়স কতদিন? তখন আমার সংসারের বয়স আপনার 2.5 বছর। 2.5 বছর। আপনার বাচ্চা কয়টা তখন? তখন আমার ছেলেটার বয়স তখন হলো যে আপনার 2 বছর, আর আমার মেয়েও হয়ে গেছে? হ্যাঁ, তখন ছেলে মেয়ে কয়জন আপনার? তখন আমার ছেলে আছে আর মেয়েটা আমার গর্ভে। আপনি তখন প্রেগন্যান্ট? ওকে, আমি ফাইন। তখন প্রেগনেন্ট, তখন আমার 3 মাস শেষে 4 মাস এখনো পরেই নাই। ওকে, এই সময়টাতে উনি কথা বলে আপনার সমস্ত কিছু জেনে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বিয়ের আপনি কি তার কাছে কোনো হাহুতাশ করেছেন যে আপনি ভালো নাই, আপনি সুখে নাই, এদের কথাবার্তা বলেছেন? না হলে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে? সুখে শুধু এতটুকুই বলছে যে এরকম এরকম, আমার হাজবেন্ড আমাকে সময় দিত না। এই জন্য সে ডিরেক্টলি হ্যাঁ বিয়ের প্রস্তাব দিয়ে দেয়? হ্যাঁ। আচ্ছা, তো তখন হলো যে ওই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তো ওর আমি বলে কি যে আপনি হলো যে একটা স্টুডেন্ট মানুষ, আর আমি বিবাহিত, এরকম হলো যে আমার একটা বাচ্চা আছে, প্লাস আমি প্রেগনেন্ট, আপনি কিভাবে আমাকে বিয়ে করতে চান? তো তখন ও আমাকে বলে কি যে ছেলেটাকে আমি দায়িত্ব নিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু গর্ভে যে আছে এটা যদি মেয়ে হয় তাহলে আমি ওর দায়িত্ব আমি নিব, মানে মেয়ে ওর অনেক পছন্দ, এরকম। ও কি স্টুডেন্ট ছিল? হ্যাঁ, তখন ও কলেজে পড়াশোনা। এগুলো শুনতে আপনার ভালো লাগতো? যদি ভালো লেগে থাকে বলেন, কেন ভালো লাগতো আমি সেটা জানতে চাচ্ছি। মানে ভালো লাগতো, ওর সাথে কথা বলতে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগে। কেন ভালো লাগতো? মানে কখনো এরকম ভাবে কোনো ছেলের সাথে ফোনে কথা বলা হয় নাই। আচ্ছা, সে কারণে মনে হতো না, ঠিক আছে। আর ওর কথাগুলো এরকম ছিল যে মনে হয়েছিল যে এই মানুষটা হয়তো সঠিক, বা এই মানুষটার কাছে গেলে হয়তো আমার জীবনের যত কষ্ট আছে আমি ভুলে থাকতে পারবো। দুইটা খেয়াল করবেন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে এই যে একটা কাইন্ড অফ জার্ম বা একটা প্রবলেম শরীরে ঢুকতেছে বা মনে ঢুকতেছে। কেন ঢুকতেছে? বিকজ অফ স্পেস। ঠিক আছে, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মোটা দাগে সবচাইতে বড় কমপ্লেন এই ধরনের সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে, যে আমার হাজবেন্ড কিংবা আমার বয়ফ্রেন্ড কিংবা আমার যে লাইফ পার্টনার, হোয়াট এভার ইট ইজ, সে আমাকে সময় দেয় না। ম্যাক্সিমাম, আই রিপিট দ্য ওয়ার্ড ইজ ম্যাক্সিমাম, সবচেয়ে বড় কমপ্লেনটা হচ্ছে সময় দেয় না। এবং সময় না দেওয়াতে উনি হয়তো সময় দিচ্ছে না, কেউ কেউ জীবনে আসে যে পুরো জীবনটাই চুরি করে নিয়ে যায়, শুধু চুরি না, ধ্বংস করে দিয়ে যায়। ঠিক আছে, শোনেন আপনারা তারপরে কি হইলো। জি, ভালো লাগতো কথা বলতে, কারণ ও খুব সুন্দর করে কথা বলতো বা এরকম কোনো কিছু, তাই না? হ্যাঁ, ওনারা কথা বলতো, অনেক গুছায় কথা বলতো, অনেক যত্ন নিত আর কি। আমার যে হাজবেন্ড, ও আমাকে যতটুকু কাছে থেকে যতটুকু যত্ন না নিতে পারতো, কিন্তু ও দূরে থেকে ততটুকু যত্ন, আমি খাইছি কিনা, আমি ঘুমাইছি এবং এগুলো খুব ভালো লাগে, হ্যাঁ, এবং মধুর মতো লাগে, রাইট? জি। হ্যাঁ, তারপর হলো যে আমি ঠিক মতো রান্না বান্না করছি কিনা, গোসল করছি কিনা, বাচ্চার যত্ন নিতেছি কিনা, সবকিছু দিয়েই মানে আমার মনে হইতো কি যে পারফেক্ট, এরকম ধরো। এবং এটা কেন ভালো লাগছে দেখেন, এই ঘটনাটা যদি ওনার বিয়ের আগে ঘটতো, যে ছেলেটা ওনাকে পোক করে গল্পটা করছে বা এরকম করছে, তখন ওর মধ্যে কম্পেয়ারিং ব্যাপারটা থাকতো না। ও বিয়ে করার পরে ওর হাজব্যান্ডের কাছ থেকে জিনিসগুলো এক্সপেক্ট করতেছে, যখন এক্সপেক্ট করতেছে তখন মনের মধ্যে সাবসিকুয়েন্ট মাইন্ডে অলওয়েজ ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে, এবং এই ডিমান্ড ক্রিয়েট হওয়ার জায়গা থেকে ওর হাজব্যান্ড তো ওকে ওই সময়টুকু দিতে পারছে না, যখন আরেকজনে সেই সময়টা দিচ্ছে তখন ওর বাছ বিচার করার ক্ষমতা নাই, কারণ তো জীবনে এই জিনিসটা পাই নাই কখনো, তখন এগুলো ওর কাছে মধুর মতো ভালো লাগছে। একই সাথে যখন এইটা নিষিদ্ধ সম্পর্ক, তখন এটার ভালো লাগাটা আরো কয়েক গুণ বেশি। নাও সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, কন্ট্রোল না করলে পরিণতি যা হওয়ার তাই হবে। সো জি, তারপরে পরে যায় উনি আমাকে বললো কি, ওই ছেলেটা আমাকে বললো কি তাহলে আমার সাথে দেখা করো। তো আমার আবার হলো যে একটা ফ্রেন্ড ছিল, ওরে আমি বললাম যে এরকম এরকম একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, চল দেখা করে আসি। পরে যাইয়া আমার ছেলেকে আপনার ভয় লাগে নাই যে আপনার হাজবেন্ড পলিটিক্স করে বা এরকম এরকম কোন একটা কিছু? তো আসতো না। আচ্ছা, আমি যদি সারাদিনও যদি বাসায় না থাকতাম তাও মানে আপনার হাজবেন্ড সন্দেহ করতো না? সন্দেহ করতো না। এমনকি আমার এরকম মানে ওনার সাথে যে এতদিন আমার সম্পর্ক, 2.5 বছর 3 বছর রানিং সম্পর্কের ভিতরে, আমার বিবাহিত জীবনের ভিতরে আমি কখনো এই রাস্তায় যাইনি, বা প্রেম প্রীতি রিলেশন এরকম কখনো আমার ভিতরে কাজ করে নাই। যখন ওই ছেলেটার সাথে আমার কথা শুরু হয় তখন যে আমি এগুলো ফিল করি, এমনকি আমি এরকমটাও ফিল করি যে মানে একটা ছেলেকে ভালো লাগার ভিতরে যে প্রেম বলতে যেটা বোঝায় সেটা আপনি প্রথম ওই ছেলেটার সাথে অনুভব করেন। হ্যাঁ, জি, এই ছেলেটার সাথে। কিন্তু আপনার হাজবেন্ড কি আপনাকে তখন পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করা, আপনার যে প্রবলেমগুলো ছিল এগুলো সলভ করে দিয়েছে? সব সলভ করে দিয়েছে। ইভেন বাড়িটাও আপনার জন্য করেছে? এই বাড়িতে আনে নাই তার স্ত্রীকে? না, আনে নাই। এই 5 তলা বাড়ির কয়তলায় থাকতেন আপনি? আমি 3 তলায় থাকতাম। বাকি 2 তলা কমপ্লিট ছিল?
না, তখন পর্যন্ত ছিল না। আচ্ছা, পরে যায় আপনার হলো যে ওই ছেলের সাথে দেখা করতে গেলাম আমি। দেখা করার পরে যায় আমার মনে করেন যে দেখা করে ওইখানে আমি দুই থেকে আড়াই ঘন্টা সময় কাটাই। ওই আমার সাথে আমার ফ্রেন্ডও যায়। তো আপনার ছেলের পরিচয় কি ছিল, ও কি ছিল? তখন ওই স্টুডেন্ট। কিসে পড়ছে? ও তখন আপনার যে ইন্টারে। ইন্টারে পড়ে? হ্যাঁ। বয়সে তো আপনার থেকে ছোট তাহলে? হ্যাঁ, আপনার থেকে ছোট বয়সে? বয়সে আমার হলো যে 2-1 বছরের ছোট। আপনি জানতেন এটা আগে থেকে? হ্যাঁ, জানতাম। পৃথিবীর সকল নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ অনেক তীব্র। এটা আমি বলছি না, এটা সাইকোলজি বলে, একটু স্টাডি করলেই পাবেন। সকল নিষিদ্ধের প্রতি ব্রেইনটা অদ্ভুতভাবে সেট করা আমাদের। জি, তারপর? তো পরে যে ওই ছেলের সাথে দেখা করি, তো দেখার পরে কি ছোট মনে হয়েছে? না, দেখার পরে ছোট মনে হয় নাই? দেখার পরে মনে হয়েছে যে না, আমরা দুজনে একই রকম এজ? হ্যাঁ, একই রকমের আছি। কারণ বয়সটা তো বেশি ব্যবধান না। কত সালের গল্প এটা? এটা হলো যে আপনার 2023-এর গল্প। 23, আজ থেকে 3 বছর আগে। হ্যাঁ, জি, 2023 সালের জুন মাসের 17 তারিখ থেকে। তারপর? পরে হলো যে আপনার ওর সাথে দেখা করার পরে আসার সময় আমি আমার ফ্রেন্ডকে বলি যে ওর নাম ধরে বলি যে দেখ, যেভাবে হোক ওরে আমার লাগবেই। আপনি বলেন এটা? হ্যাঁ, ওরে আমার লাগবেই। এটা যে কোনো কিছু বিনিময়ে ওর কাছে গেলে আমি সুখী থাকবো। টাকা পয়সা আসলে কোনো কিছু না মানুষের। এটা আপনার মনে হয়? হ্যাঁ। আপনার বড় ছেলের বয়স তখন? তখন আপনার হলো যে 2.5 বছরের। আপনার কাছেই থাকে? হ্যাঁ। আর মেয়েটা তখন পেটে? হ্যাঁ, পেটে। ওকে, তারপর? তখন হলো যে আমি বলি, পরে এরকম করতে করতে কন্টিনিউ, এর ভিতরে আমাদের রিলেশনের 1.5 মাস হয়। 1.5 মাস পরে যায় কোরবানি ঈদ আসে। জি। কোরবানি ঈদের ভিতরে ওরা আমি বলি কি যে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাও। এই স্বামী কখনোই ঘুরতে নিয়ে যেত না? না, কখনোই ঘুরতে নিয়ে যাইতো না। পরে ও আমাকে বাসার থেকে আমি আমার এই হাজবেন্ডকে বলি যে আমার খালার বাসায় বেড়াইতে যাব টঙ্গীতে 3 দিনের জন্য। পরে উনি বলে আচ্ছা ঠিক আছে যাও। পরে হলো যে আমি যাই ওর সাথে, ওই ছেলেটার সাথে যায়। মনে করেন যে 3 দিন পরে এখান থেকে ওর সাথে আর কি করার। 3 দিন আপনি ওনার সঙ্গে ছিলেন? হ্যাঁ, ওর সাথে থাকি। ওর সাথে কোথায় ছিলেন? ওই এলাকাতেই। তো পরে হলো যে ওইখান থেকে থাকার পরে আমি আবার টঙ্গীতে আসি, আমার খালার কাছে আসি যে খালাকে যদি সাথে করে না নিয়ে আসি তাহলে হয়তো সন্দেহ করবে আমাকে যে আমি সত্যি গেছিলাম। এই খালাটা কোন খালা? আমার নিজের খালা। ওনাকে সাথে করে নিয়ে আপনার বাড়িতে আসেন যাতে করে, মানে আপনার হাজবেন্ডের এখানে আসেন যাতে করে আপনার হাজবেন্ড সন্দেহ না করে। জি। পরে ওইখান থেকে আমার খালাকে সাথে করে নিয়ে এখানে আসি। এখানে আসার পরে 6 মাস শেষে 7 মাসে পড়া যায়। তো তখন আমার কাজ কাম করতে একটু কষ্ট হয়ে যায়। তো খালাকে বলে যে খালা তুমি আমার কাছে থাইকা যাও। তো এর ভিতরে আবার ছেলেটা আপনার হলো যে ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, অ্যাপ্লাই করবে। এর আগে আবার ওর পুলিশের চাকরির থেকে মাঠে বাদ যায়। ওর যখন আমার রিলেশন শুরু তখন ও আমাকে বলে যে এরকম এরকম পুলিশের চাকরি হয়েছিল, মাঠে বাদ গেছি, তো ফায়ার সার্ভিসে তো আবার লোক নিতেছে, তো অ্যাপ্লাই কি করবো কিনা। পরে আমি বলি যে যদি ওরকম ভালো মনে হয় তাহলে অ্যাপ্লাই করো, দেখো যদি। পরে হলো যে বললাম, পরে ওর ফ্রেন্ডকে দিয়া, হৃদয় নাম ওই ছেলেটার, ওরে দিয়া হলো যে ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করার পরে মনে করেন যে আস্তে আস্তে ওর পরীক্ষা শুরু হয়, মাঠ শুরু হয়। এর ভিতরে মনে করেন যে এই আমার বাচ্চা হওয়ার ডেটও এসে পড়লো। হ্যাঁ, ওরও মনে করেন চাকরিটা কনফার্ম হয়ে গেল। তো এর ভিতরে আমার যখন হলো যে বাচ্চা, তখন আমার পেটে 8 মাস শেষে 9 মাসে পড়ছে। কোমরে আমি একদিন ফোন দিতে, সারাদিন ফোন দিতেছে, ফোন ধরতেছে না। পরে হলো যে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত ফোন দিতেছে, ফোন ধরতেছে না। পরে খালা হইতেছে কি হয়েছে, এত চিন্তা লাগতেছে, এত কান্নাকাটি করতেছে, ফোন কেন ধরতেছে না, কি হয়েছে? পরে আমি বলতেছি আমি তো জানি না। পরে কি গেল তো এই যে না করছি, মানে আমার খালা আমাকে যতটুকু মানে বকাবাজ্য করার দরকার করলো। পরে যে রাত 12টা বাজে তখন আমার ফোন রিসিভ করলো। যখন হলো যে আমি তখন ও ফোন ধরলো রাত 12টার দিকে। পরে আমি বললাম যে সারাদিন ফোন দিলাম, ফোন ধরলো না, কি হয়েছে? পরে বলতেছে যে কিছু হয় নাই, এই কথা বলে ফোন কাইটা দিল। পরে আবার অনেকবার ফোন দেওয়ার পরে আবার ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করার পরে আমি বলতেছি যে কি হয়েছে, তুমি তো আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল, তো কাগজপত্র কি খবর? মানে ওই দিন ওর কাগজপত্র দেওয়ার কথা, ট্রেনিং এ যাবে, সবকিছু কমপ্লিট। পরেও আমাকে বলতেছে যে এরকম এরকম একটা ঝামেলা হয়ে গেছে, ওইখানে তো 17 লাখ টাকা দিছি, আরো 7 লাখ টাকা দাবি করতেছে আমার থেকে। পরে আমি বলতেছি তাহলে এখন কেমনে কি? পরে বলতেছে যে কাগজপত্র আটকায় দিছে, 7 লাখ টাকা যদি না দিতে পারি তাহলে কাগজপত্রও দিবে না, আর আমার ট্রেনিং এ যাওয়া হবে না, ট্রেনিং এ যাওয়া আটকায় দিবে। পরে আমি বললাম যে তাহলে এখন কি করণীয়? পরে আমার বলতেছে যে তুমি কি কিছু সাহায্য করতে পারবো আমারে? পরে আমি বলতেছি যে দেখি কিছু করতে পারি কিনা। পরে আমার খালার সাথে শেয়ার করলাম। পরে আমার খালা
আমাকে বললো যে তোর কাছে যে টাকা পয়সা আছে ওগুলা তাহলে দে, যদি চাকরি হয় তাহলে তো ভালোই। পরে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কত টাকা শর্ট, কয় তুমি যদি আমাকে 2 লাখ টাকা দিতে পারো তাহলে হলো যে আমি বলতেছি বাড়িতে যে 2 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারছি। মানে এই ছেলেটা আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা চাচ্ছে, যাকে আপনি ভালোবাসেন। হ্যাঁ, পরে ওরে আমি 2 লাখ টাকা দিই। 2 লাখ টাকা দিই, দেওয়ার পরে ও হলো যে 2 লাখ টাকা নেওয়ার পরে ও আমাকে এরকম ভাবে প্রেশার দিতে এই 2 লাখ লাগলো। টাকা আপনি কোথা থেকে নেন? আপনার হাজবেন্ডের টাকা? হ্যাঁ, হাজবেন্ড টাকা বলতে উনি আমাকে খরচের দিত, আমি জমায় জমায় সে রাখছিলাম, কিছু জমাই রেখেছিলেন, সেগুলো আপনি ওকে দেন। ওরে দিই। পরে হলো যে 2 লাখ টাকা নেওয়ার পরে যে ও আমাকে এরকম ভাবে চাপ দিল কি যে 2 লাখ টাকা নেওয়ার পরে যে ও আমার ফোন যদি 10 বার ফোন দিয়ে একবার রিসিভ করে ঠিক মতো কথা বলে না। পরে ওরা আমি বললাম যে তোমার কি সমস্যা আমাকে বলো, সমস্যা যদি না বলো তাহলে তো বুঝবো না যে কি সমস্যা। পরে বলতেছে যে তুই যদি ওই জায়গা থেকে বের হইতে পারোস তাহলে আমাকে ফোন দিস, নাহলে আর ফোন দিস না। মানে এই সংসার থেকে আমাকে বের হইতে বলতেছে। পরে আমি বলতেছি যে আচ্ছা দেখি আমি কি। পরে আমি খালারে বললাম যে খালা এখান থেকে আমি আর থাকবো না, আমি যাইতে চাই। পরে এই নিয়ে খালা আমাকে অনেক মারধর করে, বা আমার হাজবেন্ড, 2টা বাচ্চা যেহেতু আছে, আমার হাজবেন্ডও অনেক মানুষ ডাকে, যাদের অনেক মানুষ ডাকলো কিভাবে? আপনার হাজবেন্ড জানলো কিভাবে? ওই যে আমি সংসার করবো না বলছি। ডিরেক্টলি গিয়ে বলছেন সংসার করবো না, নাকি তার আগে কোনো কিছু বুঝতে পারছে আপনার হাজবেন্ড? না, তার কিছুই বোঝে নাই? বুঝতে পারেনি। কি করছেন আপনি? আমার গল্পটা বলেন তো আমাকে। হাজবেন্ড কি কি বলেছেন গিয়ে? এইখানকার একটা কথা আছে কি যে বাচ্চা গর্ভে অবস্থায় আমি একটা বিয়ের অনুষ্ঠান খাইতে গেছিলাম আচ্ছা, আমার হাজবেন্ডের সাথে করে। আমার খালা, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, ওদের এলাকায় একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওইখানে আবার ও আসছিল। তো আমি যে কোনো একটা স্কুপ দিয়ে বাচ্চার দোকানে যাইতেছি মজা কিনবো এরকম একটা কথা বললা ওইখান থেকে আসা এই ছেলের সাথে দেখা করে, এটা আবার আমার হাজবেন্ড দেখা পেলে। আচ্ছা, দেখার পরে যায় উনি আমাকে পরে জিজ্ঞাসা করে, আমার খালাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কি, আসা বিষয়। তো যে ফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম ওই ফ্রেন্ডের কথা বলি কি যে এরকম এরকম ওর কাছে টাকা পায়, তো আমাকে বলছিল যে আপু তাহলে তুমি যেহেতু ওই একটা জায়গায়। ছেলের সাথে তো নরমালি স্পেশাল বা ওরকম কোনো অবস্থায় দেখলে তখন না হাজবেন্ড সন্দেহ করতে পারে। কি অবস্থা দেখছে আপনাদেরকে? ওই যে বিয়ের দাওয়াত খেতে গেছি। না, কিন্তু ওই ছেলেকে নিয়ে সন্দেহ করলে কেন? ওই ছেলেকে নিয়ে সন্দেহ কি করতেছিলেন আপনারা যে কারণে আমরা সন্দেহ? রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম। হাজবেন্ড দেখলো কিভাবে? উনি আবার, আমি যে বাড়ির থেকে আসছি তো উনি আবার জিজ্ঞাসা করছে আম্মু কই, আমার ছেলের নাম। তো বলতেছে যে আম্মু তো ওদিকে গেল, যায় দেখেন রাস্তার দিকে গেছে। তো উনি আবার লোকজন নিয়ে আসছে সাথে, 5-7 জন লোক সাথে করে আর নিয়ে আসছে। তো পরে যে আয়সা দেখে যে আমি, ও হুন্ডা নিয়ে আসছিল, আমি হুন্ডার ভিতরে হেলান দিয়া ওর সাথে কথা বলতেছি। তো মানে আপনার যেখানে একটা হাজবেন্ড আছে আপনার ওটারও ওই ছেলে আবার আমার ঘাড়ের উপরে হাত রাখা ছিল আর কি। হ্যাঁ, আপনার হাজবেন্ড ওই ছেলের কি করছে এটা বলেন? কিছু করছে? না, কিছু করেনি। অনেক সৌভাগ্যবান ওই ছেলে। আমি আপনি তো অবশ্যই, আপনি কিছু করতে দেন না, কি করছেন আপনি? তখন হলো যে আমি আর কি এটা রাখছি। পরে আমাকে বলতেছে ওই ছেলেটা কে, তোর শরীরে হাত দিয়ে এরকম করে কথা কইতেছ। পরে আমি বললাম কি যে লাবণীর ফ্রেন্ড লাগে, এটা লাবণী ওর থেকে কিছু টাকা পায়। তো আমার তখন ওই ছেলে সামনে? হ্যাঁ। তারপর পরে বলতেছে, পরে ওই ছেলেকে ধরতে গেছে। পরে আমি বলতেছে ওর ধরার দরকার নেই, বাসা যায় সবকিছু ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এই কথা বলে ওই ছেলেকে আমি সরাই দিছি। পরে ওই ছেলেকে সরাই দিছে, বাড়িতে আসছে। আসার পরে মনে করেন যে আমার হাজবেন্ড তো অনেক রাগ, আমাকে মারধর করবে এরকম কোনো কিছু। পরে যায় হলো যে লাবণী, উনি আবার 3 তলা থেকে নিচে যায় গেটের সামনে দাঁড়ায় আছে। বলছি যে লাবণীর ফ্রেন্ড লাগে। তো হলো যে ওই মেয়ের আবার, ও আবার চাকরি করে, 5টায় ছুটি। তো ও, আমি তো আর জানি না যে উনি নিচে দাঁড়ায় আছে, যে ওই লাবণীর সাথে কথা বলবে। পরে লাবণীর ধরছে, যেহেতু উনি রাজনীতি করে, নেতা খেতা মানুষ, উনি লাবণীকে ওরকম চাপ দিয়ে ধরছে। লাবণী সব বইলা দিচ্ছে যে এরকম এতদিন যাবত আমার, মানে ওই ছেলেটার নাম, নামটা মিউট করতে হবে, ওর নাম উল্লেখ হোক, ও যাতা হয়ে যাক, আমার কোনো চিন্তা ভাবনা না। আমাদের তো গল্প প্রচারের এথিক্স আছে। হ্যাঁ, আমাদের গল্প প্রচারের এথিক্স আছে। যাই হোক, পরে হলো যে ওই মেয়েটা সব বইলা দিল। বইলা দেওয়ার পরে উপরে আসছে, আমার কাছে আসছে। আসার পরে আমার খালারে জিজ্ঞাসা করতেছে যে আপনি এই পর্যন্ত সবকিছু জানেন, আপনি আমার সংসারটা কেন নষ্ট করলেন? আমার খালা বলতেছে যে আমি অনেক বুঝাইছি, বুঝে না, এখন না বুঝাইলে আমি কি করবো, এরকম অনেক কথাবার্তা বলছে। পরে হলো যে ওনার মার্কেটের এক সম্পর্কে আমাদের মামা লাগে, ওনাকে ডাক দিছে, আরো কয়েকজনকে ডাক দিছে, ওই মেয়েকে ডাক দিছে। পরে হলো যে সবাই বলছে, আমাকে বলছে। পরে আমি বলছি যে আমি সংসার করব না। তার আগ পর্যন্ত কি আপনার সংসার করবেন না এরকম চিন্তা ছিল? না, এই ঘটনার পরে আপনার মনে হয়েছে যে সংসার করবেন না আপনি? হ্যাঁ, ঘটনার পরে মনে হয়েছে। তো কত সালের ঘটনা এটা? এটা হলো যে আপনার 2023 সালের ঘটনাই।
2023 সালের ঘটনা। হ্যাঁ, তারপর 2023 সালের ঘটনা। এর ভিতরে মনে করেন যে ওই মেয়েটা এর ভিতরে এই ছেলের সাথে যা যা হয়েছে সব তো বলে দিয়েছে। সবকিছু বলে দিছে। তারপরও আমার হাজবেন্ড আমাকে রাখতে চাইছে, মানুষের জীবনে ভুল হয়ই। আপনি সরি বলছেন আপনার হাজবেন্ডকে, মাপ চাইছেন? না, আমি তো সংসার করবোই না। হ্যাঁ, তখন পর্যন্ত আপনি বুঝতে পারতেছিলেন যে আপনি কি করতেছেন? না, তখন পর্যন্ত বুঝতে পারিনি। এই ধরনের সম্পর্ক আসলে বোঝা যায় না। হ্যাঁ, তখন পর্যন্ত আমার মনে হয়েছিল যে ওইটাই রাইট, ওই ছেলে যে যার সাথে আপনার সম্পর্ক হ্যাঁ। সেই ছেলেই রাইট। সেই ছেলেই রাইট, ও আমাকে ভালো রাখতে পারবে জীবনে, টাকা পয়সা কোনো কিছু না। কিন্তু এখানে আমি হয়তো আমি হলো যে স্বামী দিয়ে সুখী ছিলাম না, কিন্তু সব কিছু দিয়ে সুখী ছিলাম। কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার ওই সুখটাই সবচেয়ে থেকে বড় সুখ, এরকমটা আর কি আমার খুব মনে ইম্পর্টেন্ট হয়েছিল। আজকের এই গল্পটা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর পরে যে হলো যে এরকম রাগারাগি হয়, খালা আমাকে মারধর করে, খালা আইসা পড়ে টঙ্গিতে। আসার পরে আমি বাড়িতে একাই থাকি। এর ভিতরে ছেলে হলো যে ছেলেও আমার সাথে ওরকম ভাবে কোনো যোগাযোগ করে না। একদিন দুপুরবেলা আমি হলো যে খালার সাথে কথা বলতেছি, খালা পরে আমার কইলো কি যে কিরকম হলো যে বন্ধু বান্ধব বানাস যে কারো পেটে কোনো কথা থাকে না। পরে আমি কইছি ও মুখে কইছে, এগুলো সবকিছু প্রমাণ করুক। আমি আবার আমার হাজবেন্ডের নাম ধরে বলতেছি, এগুলো সবকিছু প্রমাণ করুক, আমার হাজবেন্ডের নাম ধরা পড়লে এগুলোই বলে সবাই। হ্যাঁ, পরে হলো যে উনি আইসা, দরজা খোলা ছিল, যেহেতু আমার ছোট বাচ্চা, দরজা খোলা ছিল, উনি আইসা হলো যে সব কথাবার্তা শোনার পরে যে উনি হলো যে আমার হাতে থেকে ফোনটা নিয়ে ফোনটা ভাঙা ফেলে। ফোনটা ভাঙা ফেলে। এখন তো ওই ছেলের সাথে আমার যোগাযোগ করার কোনো অপশন থাকে না। পরে হলো যে আমি পাশের রুমে আরেকজনের ফোন আই না, ওই ছেলের সাথে আর কি যোগাযোগ করি। পরে ওই ছেলে বলতেছে আমাকে যে তাহলে তোমার সাথে আমার আর সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই ছেলে ভয় পায় নাই? হ্যাঁ, এই ছেলে ভয় পায়, তো এই কথা বলছে যে যখন আমার হাজবেন্ড হলো যে বলছে যে ওই ছেলেকে আমি ধরে নিয়ে আসবো, ছেলে এরকম সেরকম, এই ভয় পাওয়ার পরে যে ওই ছেলে আমাকে বলছে যে তোমার সাথে আর সম্পর্কটা আমার কন্টিনিউ রাখা সম্ভব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। পরে যে আমি কি করি, তখন আমার 7 মাস শেষে 8 মাসে পরে ওই সময় এই ছেলে যখন এই কথা বলে, তখন আমি হলো যে আপনার এই যে গুলো আছে না, তেলাপোকা সারপোকা মারা, তখন আমি ওইটা খাই। চিন্তা করতে পারেন, মানে আমি জানি না, মানে উইথ ডিউ রেসপেক্ট, একটা মেয়ে ইমোশনালি ফল ইন করলে সে কতটা অবিবেচকের মতো হইতে পারে। তার গর্ভে একটা সন্তান আছে, তারপরে তার সংসারটা শেষ হয়ে যাচ্ছে, যেই সংসারে আসার জন্য তার দীর্ঘ একটা যুদ্ধ আছে, অভাবের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু একটা মেয়ে ইমোশনালি যদি কখন কোনো ছেলের প্রতি ফল ইন করে, তার কোনো হিতাহিত জ্ঞানই থাকে না, জিরো হয়ে যায়। এটা তো কিছুই না, এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটে পৃথিবীতে, এর চেয়েও অনেক বড় বড় ঘটনা ঘটেন, মানে বিশ্বাস করতে পারবেন না আপনারা। যার জীবনে ঘটে সেই কেবল জানে। জি, তারপর? তো পরে যে হলো যে আমি ওই যে খাওয়ার পরে যে ওই যে আমার ফ্রেন্ড লাবণী, ওর বাসায় আবার মেহমান আসে, ওর বোনেরা আসে, মারা আসে, ওদেরকে আবার হলো যে আমার হাজবেন্ড ডাক দেয় যে এদিকে আয়, দেখো ওই কি করছে। পরে ওনারা ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটে আসে। আসার পরে ওই যে বললাম না যে মামা, ওনাকে ডাক দেয়, আর একজন মুরব্বী আছে ভাই, ওনাকে ডাক দেওয়ার পরে আমাকে সাভার সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে আমাকে ফেরত দেয় যে না, এই রোগী আমরা রাখতে পারবো না, যেহেতু প্রেগনেন্ট, 8 মাসে প্রেগনেন্ট। ওইখান থেকে আমাকে ঢাকার সরদ্দিনে নেওয়া যাওয়া হয়। সরদ্দিনে যায় আমাকে যত মানে স্বাভাবিক ট্রিটমেন্ট দেয়, মেডিসিন দেয়। ওই দিন হলো যে আপনার কোরবানি ঈদের চাঁদ রাতের দিন। পরে আমি চিন্তা করলাম যে ও যেহেতু এরকম করবে না, তাহলে আমি সংসারটা করি। এর ভিতরে আপনি মনে করেন যে ভালোই যাইতেছে, ওই ছেলের সাথে আমার কথা হইতেছে। তারপরে ভালো যেতে এর ভিতরে আপনার মনে করেন যে একদিন দুপুরবেলা আমি আমার বাচ্চাকে খাওয়াইতে তো বাচ্চারা অনেক সময় খাবার নিয়ে বায়না করে। তো ওই সময় দুপুরবেলা আমার হাজবেন্ড আসছে বাসায়। আসার পরে যে আপনার মনে করেন যে বাচ্চাকে আমি কি করলাম কি, একটা চট দিছি বাচ্চাকে, যে খায় না। আমার হাজবেন্ড আবার আমাকে যে একটা ঘুষি দেয়, আমাকে একটা ঘুষি দেওয়ার পরে যে আমার হাতে একটা পানির মগ থাকে, আরএফএল একটা পানির মগ থাকে। ওই মগটা আবার আমি মানে কিরকম করে ফিক্কা দিছি আমি নিজেও জানি না, ওনার দিকে ফিক্কা দেয়, সেই মগটা যেভাবেই হোক ওনার নাকে লেগে নাক দিয়ে সাথে সাথে রক্ত বের হয়ে যায়। তো উনি ওই সময় রাগের মধ্যে কি করলো, আমাকে তালাক দিয়ে দিল অন স্পট। হ্যাঁ, অন স্পট আমাকে 3 তালাক দিয়ে দিল। দেওয়ার পরে এখানে উপস্থিত আমার খালা, পাশে আমাদের ভাড়াটিয়া ছিল দাঁড়ায়া, তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে মনে করেন সাথে সাথে আমার শ্বশুরকে ফোন দেয়। ওনার বাবাকে ফোন দিয়ে বলে যে আমি এলো যে ওরে আর রাখুম না, ওরে তালাক দিয়া দিছি, ওর মতো জাগা, ওর যা আছে ওর মতো নিয়ে জাগা, ওর সাথে আমার সংসার করা সম্ভব। শ্বশুর বলতে ওনার বাবাকে? ওনার বাবাকে। তার মানে ওনার ফ্যামিলির সবাই জানতো আপনি ওনার স্ত্রী?
শুধুমাত্র ওনার ওয়াইফ জানতো না, নাকি তারপরে ওয়াইফও জেনে গেছে ততদিনে? না, এর ভিতরে তো ওনার ওয়াইফ মারাই যায়। ওর ভিতরে আপনার ওয়াইফ, ওর wife মারাই যায়? হ্যাঁ। তার মানে ওয়াইফ বলতে কেবলমাত্র আপনি এবং এই বাচ্চা কাচ্চা কেবলমাত্র ওনার। চিন্তা করছেন অবস্থা, কি চমৎকার একটা সংসার। তারপর পরে যে হলো যে উনি যখন আমাকে তালাক দিয়ে দেয়, তো আমার পাশের রুমে হলো যে হুজুর থাকতো আর হুজুরের ওয়াইফ থাকতো, ওনারাও শুনছে ব্যাপারটা। তখন বলে যে এখানে তো আপনার তালাক হয়ে গেছে, যখন আপনার বাচ্চা ইয়া মানে দুনিয়াতে আসবে তখন আপনার তালাকটা সম্পন্ন হয়ে যাবে, যেহেতু উনি 3 তালাক দিয়ে দিছে, মানে এটা নাকি ইসলাম সহিতেই নাকি তালাক হয়ে যায়। তখন আমি পরে আমার খালাকে বললাম যে তাহলে এখন কি করার। পরে ওর সাথে আবার কথা বললাম যে এরকম এরকম তো লুৎফর আমাকে তালাক দিয়ে দিছে, এখন তুমি। পরে ও বললো যে তুই যদি ওই জায়গা থেকে বেরোতে পারো। 3 তালাক হবে না, হয়তো 1 তালাক হবে আর কি। হ্যাঁ, এটাও আপনারা ভালো করে জেনে নিন যাদের কিউরিয়াসিটি আছে। আমি যতদূর জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যদি ভুল জানতে পারি, এরকম রাগ দিয়ে 100 তালাক দিলে ওরা 1 তালাকই হয়। 3 তালাক দেওয়ার নিয়ম আছে আমাদের ধর্মে, কিন্তু 3 তালাক একবারে দেওয়া যায় না। এটার বেশ কয়েকটা মানে সময়ের ব্যাপার স্যাপার আছে, এবং এখানে মেয়েদের মানে আলটিমেটলি পিরিয়ডিক্যাল ব্যাপার স্যাপারগুলোও আছে। সো এগুলো একটু জেনে নিন। আমাদের এই জিনিসগুলো এত বেসিক, মানে ধর্মীয়ভাবে এত বেসিক, আমরা এগুলো না জেনে গণহারে এই ভুলগুলা করি সবাই। জি, তারপর পরে যে আপনার হলো যে ওই ছেলে বলে যে ওই জায়গা থেকে বের হয়ে যদি আসতে পারো তাহলে আমি কি তোমাকে বিয়ে করব। পরে আমি বললাম যে তাহলে আমার বাচ্চা। পরে বলতেছে যে বাচ্চাকে নিয়ে আসো, বাচ্চাদের নিয়ে আসো, বাচ্চাদের আমি লালন পালন করবো, সমস্যা নেই। জি, পরে হলো যে আমি আমার বাচ্চা যখন 40 দিন বয়স, তখন এর ভিতরে একটু ঘটনা ঘটে কি যে ওই এলাকার একটা মেম্বার ছিল, মহিলা মেম্বার। ওই মেম্বার হলো যে বাসার ভিতরে আসে আর বলে যে এই যে আমাকে তালাকটা দেয়, এই তালাকটা আর কি আপনার হলো যে ছড়ানো হয়ে যায় আর কি, এলাকাবাসী জানাজানি হয়ে যায়। পরে এই বাসার ভিতরে যে এত কাণ্ড কারখানা হইতেছে এগুলা জানাজানি হয়ে যায়। আমার আরেকটা ছেলের সাথে যে নামটা, উনি এতটুকু একটা মান্যগণ্য মানুষ, হ্যাঁ, ওনার মনে করেন যে ওনার মান সম্মানটা আমি একদম ধোলাই মিশাই দিছিলাম ওই অবস্থা। খুব স্বাভাবিক। ওনাকে মনে করেন মানে ওনার স্ত্রী এসব করছে। হ্যাঁ, দেখেন, যিনি করে শুধুমাত্র এই যে ওনার মান সম্মানটা কিন্তু যায় নাই, ওনার হাজবেন্ডেরও মান সম্মান গেছে। এটা এমন একটা ভয়ঙ্কর জিনিস যে দুই পক্ষেরই মারাত্মক ক্ষতি হয়। হ্যাঁ। পরে হলো যে ওনার ওই এলাকা মনে করেন যে এত এরকম ভাবে জানাজানি হয়, তো ওই যে মহিলা মেম্বার উনি পরে আমার বাসায় হামলা দেয় কি যে এরকম এরকম ভাইয়ের বউ হলো যে করে এগুলা ধরা পড়ছে, এই সে হ্যান তেন, এর বাসায় থাকে ওর বাসায় থাকে, মানে নানান ধরনের আমার নামে আর কি অভিযোগ হয়ে গেল। তরফা কি হলো যে এলাকাবাসী মানুষজন আমাকে বাসা থেকে বের করে দেবে। ওইখানে আমার হাজবেন্ডও আর কোনো প্রতিবাদ করে না। হ্যাঁ, ওইখানে আমি অপমান অপদস্থ হই, প্লাস হলো যে সেই মহিলা মেম্বার আমাকে গায়ে হাত পর্যন্ত তুলছে। হ্যাঁ, যেদিন আমি হলো যে বাসা থেকে বের হয়ে যাই আমার বাচ্চাদের নিয়ে, সেদিনও মনে করেন যে আমার বাসার নিচে 50 থেকে 100 জন মানুষ জড়ো হয়েছে যে আমাকে ওই এলাকার থেকে বের করে দিবে, রাখবে না। এগুলো সবকিছু আমার ওই ছেলেটা জানে, যে যা হইতেছে সবই ওর আমি বলতেছি, ও জানে। এরকম কি ওই ছেলেটাকে আমি এরকমও বলছি যে এখান থেকে যদি আমি বের হয়ে যাই, তুমি ছাড়া আমার আর কোনো পথ নেই। ওরা আমি সবসময় এই কথাটা বলতাম যে আমি যদি তোমার সাথে, যেহেতু আমার একটা রিলেশন হয়ে গেছে, এমনকি তুমি আমার সাথে আমি যে কোনো একটা সম্পর্কে জড়াই গেছি, তুমি যদি কোনো দিন যদি আমাকে ফালাই দাও বা আমাকে ছাইড়া দাও বা আমাকে ঠগাও, তাহলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। এর ভিতরে আমার ভাই জানলো, আমার মা জানলো, আমার পুরো ফ্যামিলি জানলো, আমার খালা জানলো, খালার ছেলে মেয়ের সবাই জানলো। এর ভিতরে সবার একটাই কথা হইলো কি, যদি ওই সংসার ছাইরা দেস তাহলে তোর সাথে আমাদের আজীবনের জন্য সম্পর্ক শেষ। তারপরও আমি এই ছেলেটা কি বাইসা নিলাম যে আমার জীবনে যা হয়েছে হয়েছে। ও মানে আমাকে এরকম ভাবে আর কি এলবাম করছে যে কখনোই ও আমাকে ছাড়বে না। হ্যাঁ, এরকম করছিল। তো পরে আমি হলো যে আমার বাচ্চা যখন 40 দিন বয়সে, তখন আমি হলো যে কিছু বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে, খালাকে নিয়ে আমি আইসা পড়লাম। ছোট বাচ্চাটা যখন 40 দিন বয়স? হ্যাঁ, ছোট বাচ্চা আমার মেয়েটার যখন 40 দিন বয়স আইসা পড়লাম। এইখানে আসার পরে যে আপনার হলো যে আমার কিছুদিন ভালোই চললাম, যতগুলো টাকা পয়সা ছিল। পরে হলো যে আপনার ওই ছেলে আমার বাসায় আসলো, বাজারঘাট করে দিয়ে গেল, 2 দিন আমার সাথে থাকলো। বাড়িতে যাওয়ার পরে আমাকে বললো কি যে এরকম একজনের থেকে 3 লাখ টাকা নেওয়া হয়েছে অনেক জরুরি ভাবে, তাহলে তুমি যদি আমাকে কোনো হেল্প করতে পারো তাহলে করো। পরে আমি বলতেছি যে আমার কাছে তো আর এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, কিছু গয়নাগাটি আছে, যদি নিতে পারো তাহলে নাও। পরে ওই ছেলে আমার থেকে, আমি ওরে 3 ভরি গয়না দিলাম।
ওই 3 ভরি গয়না ও বন্ধ করে রেখে ওই 3 লাখ টাকা ঋণ দিছে। ও আমাকে বলছিল যে তুমি আমাকে দাও, তাহলে 1 মাসের ভিতরে তোমার জিনিসপত্র তোমাকে আমি ফিরাই দেবো। এগুলো বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে। পরে ওই 2 লাখ টাকা নিছে, পরে 3 ভরি গয়না নিল। গয়না নিয়ে ও চাকরিতে ওই টাকাগুলা দিছে। আর ওই সময় যদি আমি ওর এই টাকাগুলো না দিতাম, আমার চাকরিটা হইতো না। ওর চাকরি হয়? হ্যাঁ, চাকরি হয়। কিসে চাকরি করে? ও এখন হলো যে আপনার ফায়ার ফাইটারে। ফায়ার ফাইটার? হ্যাঁ, সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি। এই ঘুষ টুস দিয়ে? হ্যাঁ, ওকে। গোষ্ঠী দিয়ে ওর হলো যে চাকরিটা হয়। পরে যায় আপনার মনে করেন যে ও আমাকে বলে গেল কি যে আমার তো 7 মাসের ট্রেনিং, 7 মাস তুমি কষ্ট করে থাকো, 7 মাস পরে এসে আমি তোমাকে বিয়ে করব। আর আমার ওর প্রতি এতটাকে একটা বিশ্বাস ছিল যে ও আমাকে বিয়ে করবেই। 2023 সালের নভেম্বরের 18 তারিখে ও ট্রেনিংয়ে যায়। এর ভিতরে আমার 2টা বাচ্চা নিয়ে আমার চলাফেরা কষ্ট হয়ে গেল। পরে খালাকে বললাম যে খালা, তাহলে আমি একটা চাকরি নেই, তুমি হলো যে দেখো। এর ভিতরে আমি একটা চাকরি নেই। নেওয়ার পরে যে আপনার মনে করেন যে কিছুদিন রাখতে রাখতে ওই ছেলের বাপও কোনো খোঁজ খবর নেয় না, ওনাকে তার আমি ডিভোর্স দিই নেয় না। এর মনে করেন ও ট্রেনিংয়ে যাওয়ার 35 দিন পরে আমাকে ফোন দেয়। 35 দিন ও আমার সাথে কোনো যোগাযোগ করে না, করা নাকি যায় না ওইখানে, যাই হোক ফোন চালানো যায় না। 35 দিন পরে আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলার পরে আমাকে বলতেছে কি তুই কি লুৎফরে ডিভোর্স দিছস? পরে আমি কই না, এখনো দেয়নি। তাহলে কি তোর এখনো ওই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে? আমাকে এরকম বলে। পরে আমাকে বললো কি যে তুই হলো যে ওরে ডিভোর্স দিবি, প্লাস ওর বাচ্চা কাচ্চা ওরে দিয়ে আসবি, যদি না দেস তাহলে আমি তোর বিয়ে করতে পারবো না। এটা তো ঠিকই বলছে, ডিভোর্স না দিলে বিয়ে করবে কিভাবে আপনাকে? পরে আমি কি করলাম, আমার মেয়েটাকে আমি আগে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে ছেলেটাকে আমি রাখলাম, যে ছেলে বড়, আমার খালার কাছে যেভাবে হোক আমি রাখতে পারবো। ছেলেকে রাখলাম, রাখার পরে মনে করেন যে চাকরি করতে করতে আপনার হলো যে এর ভিতরে ও আবার ফোন দিয়ে বলে যে মেয়ে দিয়ে আইসো, ছেলে রাখছো, তাহলে ছেলের আশায় তুই হলো যে ওর কাছে যাবি, এরকম তোর কোনো ইচ্ছা আছে? বা ওই তুই যদি আমার বিয়ে করে। আপনি মেয়েটাকে দিয়ে আসলেন, ছেলেটাকে রাখলেন কেন? এটা আমারও প্রশ্ন। মেয়েটাকে দিয়ে আসছিলাম, মেয়েটার দুধ কেনাকাটা করা লাগতো, এতে আমার অনেক খরচ যেত গা। এটা কোনো কথা হইলো? মাসে 7-8 হাজার টাকার দুধ লাগতো। হ্যাঁ, এরকম। কাকে দিয়ে আসলেন মেয়েটাকে? মেয়েটাকে আমি দিয়ে আসলাম আমার খালা শাশুড়ির কাছে। খালা শাশুড়ির কাছে? হ্যাঁ, খালা শাশুড়ির কাছে দিয়ে আসলাম। পরে এরকম বিভিন্নভাবে আমাকে চাপ দিতে লাগলো। পরে ছেলেটাকেও আমি 3 মাস পরে যে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে ও ট্রেনিং থেকে আসলো 3 মাস, ও ট্রেনিং এর 3 মাস পরে আইসা এই যে আমাকে বিয়ে করলো। কত সালে বিয়ে করলেন? 2024 ফেব্রুয়ারি 18 তারিখে। অর্থাৎ উনি আসলে কাউকে পরোয়া করে নাই, কাউকে না। মানে নিজের বাচ্চা কাচ্চা তো নাই, বাচ্চা কাচ্চা পেটে ধরছে, সেগুলোর দিকেও তাকায় নাই। 2024 সে বিয়েটা কিভাবে করছে? তার পরিবারকে রাখছে? না, ওর বাবা মাকে জানায়নি। কাউকে না জানায় করছে? হ্যাঁ, ওর কাউকে না জানায় করছে। ওর কথা ছিল কি যে আমি তোমাকে বিয়ে করি যখন আমার চাকরির হলো যে বিয়েতে যখন আমাকে পার্মেন্ট দিবে, মানে সরকারি চাকরিতে নাকি বিয়ের একটা পার্মেন্ট থাকে। বিয়েতে এসব কন্ডিশন কেউ কখনো মানবেন না, নেভার এভার। বিয়ে মানে সবাইকে জানাইতে হবে, বিয়েতে কোনো কন্ডিশন নাই। জি, তারপর? পরে হলো যে যখন আমার চাকরিতে পার্মেন্ট দিবে তখন আমার ফ্যামিলিকে সবাইকে জানাই দিব। বিয়ে করার পরে ও মনে করেন যে আমাকে যেদিন বিয়ে করে ওই দিন রাত্রে থাইকা তারপরের দিন আবার চলে যায়। পরে মনে করেন যে এখানে আমি থাকতে তো সংসার এর ভিতরে মনে করেন যে বিয়ের ব্যাপারটা আমার শাশুড়ি জানে, আমার ননদ জানে, কিন্তু আমার শ্বশুর জানে না। এর ভিতরে মনে করেন যে আমি এই টঙ্গিতে থাকতে আমার বিয়েটা হয়। এইখান থেকে পরে আমি মনে করেন যে আমি গার্মেন্টসে চাকরি করতেই থাকি। ও বলে যে আমার বেতন কম, স্যালারি কম, আমি কিভাবে চালাবো বাড়িতে তোমাকে, তো তুমি কিছু করো, 2টা বছর কষ্ট করে চাকরি করো, 2 বছর পরে যখন আমি হলো যে আমার কাছে নিয়ে আসবো। ও থাকতো এক জায়গায়, আপনি থাকতেন এক জায়গায়। হ্যাঁ, তো লাভ কি হলো? সেই একই কিভাবে? বরং এই হাজবেন্ড তো অন্তত দিনে একবার আসতো, 2টা বাচ্চাও ছিল। পরে যে আপনার মনে করেন যে আমার সাথে ঠিকমতো কথা বলতো না, ফোন দিলে ফোন ধরতো, বিজি আছি, এই সেই হ্যান তেন, অনেক মানে এই 2 বছরে মনে করেন যে অনেক অজুহাত দেখায়। হ্যাঁ, পরে যে আপনার মনে করেন যে আমি ওরা এরকমও বলছি যে তোমার কি অন্য কোথাও রিলেশন আছে কিনা বা কি, ও বলতো যে না, কাজে ব্যস্ত থাকে, এর জন্য কথা বলতে পারি না। জীবনে 2টা জিনিস, কারো উপরে ডিপেন্ডেন্ট হবেন না, কোনোদিন হবেন না। নিজের সুখ সেটা যদি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়, ইভেন সেটা যদি রিলেশনশিপেরও হয়, যে একটা কথা আছে না, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, দ্যাট ইজ দ্য বোগাস্ট অ্যান্ড স্টুপিড লাইন এভার। জীবনটা আল্লাহ আপনারে দিছে, হ্যাঁ, এবং একটা পারপাসফুল লাইফ দিছে যদি আপনি বিলিভার হন। কিন্তু এই গল্পগুলো তো অনেকেই শুনবে, বিশেষ করে টিনেজার ছেলেমেয়েরা অনেক বেশি শুনবে হয়তো, বা তার পরের বয়সে অনেকে, বাট যারা একটু বয়সের দিক থেকে ম্যাচিউর তারা হয়তো আমাকে অনেক বেশি রিলেট করতে পারবে।
হ্যাপিনেসটা যদি কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়, আপনার সুখটা যদি অন্য কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়, তার চাল চলন কথাবার্তা যদি আপনাকে সুখী করে অসুখী করে, আপনি মহাবিপদে আছেন, এটা ধরে নেবেন। মহাবিপদে আছেন। সুখ ব্যাপারটা কখনোই অন্যের ওপরে নির্ভরশীল হওয়া উচিত না। আপনার হ্যাপিনেস কেন অন্যের ওপরে, অন্যের ব্যাপার দিয়ে আসবে? তাহলে তো আপনি একসময় তার দাস হয়ে যাবেন, স্লেভ হয়ে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপে এই জিনিসগুলো ঘটে। আর নাম্বার 2 হইতেছে গিয়া, সংসার জিনিসটা যদি কখনো জীবনে শুরু হয়, তাহলে কখনোই এটা শুধুমাত্র প্রেম ভালোবাসা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে শুরু হওয়া উচিত না। তার বাইরে অনেক বিষয় আছে যেগুলোকে কনসিডার করা উচিত। অবশ্যই করা উচিত। আমি বলবো অবশ্যই করা উচিত, এবং আমি আবারও বলবো অবশ্যই করা উচিত। জি। পরে যে মনে করেন বিয়ে 6 মাস পর্যন্ত আমাদের সম্পর্কটা সুন্দরী ছিল, একটা সংসার জীবনে যেরকম থাকে। 6 মাস পর থেকে এই যে অশান্তি শুরু হয়। জি। ঠিক মতো আমার সাথে যোগাযোগ করতে চায় না, কথা বলতে চায় না, কাজে ব্যস্ত থাকে, সেই অনেক অজুহাত দেয় আমাকে। আর এদিকে আমার বাচ্চার জন্য আমার অনেক কষ্ট হইতো। বাচ্চার জন্য অনেক কষ্ট হইতো। পরে লাস্ট পর্যন্ত আমি এই এরকম চিন্তা ভাবনা করতে করতে যে আমি কি করলাম। হ্যাঁ, এর ভিতরে মনে করেন যে আমার মা আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমার খালা আমার সাথে কোনো, মানে আমার পুরো ফ্যামিলি আমাকে ত্যাগ করে দিছে। জি। হ্যাঁ, আমার মা মনে করেন যে আমার এই ঘটনার পরে আমার মা স্ট্রোক করে বিছানায় পড়া যায়। 2 বছর ভিতরে আমার মা 2 বার স্ট্রোক করে। আমার মা মারা গেছে 7 মাস হয়েছে আমার জন্যই। এগুলো চিন্তা করতে, কি বলেন? আমার মা মারা গেছে আজকে 7 মাস হয়েছে। মানে এই ইয়েটা নিতে পারছিল না যে আমার মেয়ে এরকম একটা কাজ করছে, এত সুখের সংসার, 2টা বাচ্চা। দুঃখজনক, খুবই দুঃখজনক। পরে যে আপনি মনে করেন যে এর ভিতরে আমার কারোর সাথে কোনো যোগাযোগ হয় না, এগুলো চিন্তা ভাবনা করতাম, একা একা থাকতাম, চাকরি করতাম, খাইলে খাইতাম না। তো পরে যে এক সময় কি হলো, আজ থেকে 1 বছর আগে আপনার হলো যে আমি একদমই মানে কিরকম জানি হয় না যে মানুষ একটা জিনিস সবসময় ভাবতে নিজের মাথায় একটা ইয়ে হয়ে যায়। তো আমার প্রচুর মাথা ব্যথা করতো, আর হলো যে আমার ঘুম হইতো না, আর আমি আবল তাবল বলতাম। হ্যাঁ, এরকমটা হয়। পরে ওই আমাকে বলে কি যে একটা ডাক্তার দেখো। তো আমি একটা গার্মেন্টস জব করি সাভারেই। ওই গার্মেন্টসে জব করে ওখান থেকে আপনি মনে করেন হসপিটালে যাই, মানে অফিস মেডিকেল হয় না যে মেডিকেল, ওইখানে যাই। পরে উনি আমাকে বলে কি যে একটা সাইকো ডাক্তার দেখাইতে। সাইকো ডাক্তার মানে হচ্ছে মানসিক ডাক্তার। জি। মানসিক ডাক্তার উনি আমাকে বলে। পরে ওইখান থেকে আমি হলো যে এনাম হসপিটালে যাই, যায়া ডাক্তার দেখাই। তো একটা ডাক্তার দেখাই, ওনাকে আমি সবকিছু প্রথমে ভাঙা বলি না, ওনাকে বলি যে আমার ঘুম হয় না, মাথা ব্যথা করে, অনেক টেনশন কাজ করে। পরে উনি আমাকে ওষুধ পানি দিল 7 দিনের, দিয়ে বললো যে এইগুলো খান, 7 দিন পরে আবার আপনি আমার কাছে আসবেন। তো ওনার কাছে গেলাম 7 দিন পরে, যাই বললাম যে আমার তো কোনো কিছু হইতেছে না। পরে উনি আমাকে বললো কি, নিজের থেকে আমাকে বললো যে আপনার ভিতরে এরকম কোনো কিছু আছে যে আপনি যেগুলো বলতে পারতেছেন না, আপনি আমার সাথে শেয়ার করেন। পরে ওনাকে আমি সব কিছু ভাইঙা বললাম। বলার পরে উনি আমাকে একটা কথাই বললো কি যে হয়তো আপনার অতীত মাইনা নিতে হবে, বর্তমান মাইনা নিতে হবে, আর নাহলে আপনার অতীত ভুলা যেতে হবে। আর যদি মাইনা না নিতে পারেন তাহলে এখান থেকে বের হয়ে যেতে হবে। এটা আমাকে বললো। কোনখান থেকে বেরোতে হবে? মানে এই যে এই সম্পর্কটার থেকে। পরে উনি আমাকে বললো কি যে আপনি যদি এই জায়গা থেকে বেরোতে চান তাহলে একটা বাচ্চা কাচ্চা নেন, হয়তো আপনি অতীত বলতে পারবেন। আপনি বাচ্চা কাচ্চা নিয়েছেন তারপরে? হ্যাঁ। পরে যাই এই যে আমার মেয়েটাকে আমি, এই ডাক্তার আপনাকে এই পরামর্শ দিছে? হ্যাঁ। সুবিধা না ডাক্তার, যাই হোক, এটা তোমার বলা উচিত না। মানে পরে যে আমি হলো যে এই বাচ্চাটা নেই। এই বাচ্চার বয়স কত? এই বাচ্চার বয়স 3 মাস। আপনি কি আছেন ওনার সাথে সম্পর্কে বর্তমানে? উনি আপনার হাজবেন্ড এখনো? হ্যাঁ। কি হয়েছে লাস্ট মাস, মানে লাস্ট কি করেছেন ওনার সম্পর্কে আপনি? বাচ্চা হওয়ার আমার 5 দিন ব্যথা ছিল আমার। হ্যাঁ, 5 দিন। তো ওর মার কাছে আমি কিছু টাকা পেতাম, 90,000-এর মতো। তো আমি যখন আমার বাচ্চাটা পেটে আসে তখন পর্যন্ত আমি চাকরি করি। যখন বাচ্চাটা পেটে আসে তখন আমি অসুস্থ হয়ে যাই, চাকরি করতে পারি না, চাকরি ছাইরা দিই। তো ছাইরা দেওয়ার পরে যে আপনি মনে করেন যে আমার চলা খুবই কষ্ট হয়ে যায়। এদিকে রুম ভাড়া, এদিকে আমার খাওয়া দাওয়া, আমার একটা ট্রিটমেন্ট আছে এরকম। তো মনে করেন যে ও কোনো কিছু আমাকে ঠিক মতো দেয় না, কারণ এখন না আমি জানতে পারি যে ও বিয়ে করছে। মানে? হ্যাঁ, ওর বউ আছে, এখন আমি জানতে পারি। কবে জানছেন এটা? এটা আমি গেছে মাসে 23 তারিখে জানছি। আপনাকে বিয়ে করার আগে করছে না পরে করছে? আগে করছে। আমাকে বিয়ে করার, আমার তো বিয়ে করছে ওই যে ট্রেনিং থেকে 3 মাস পরে এসে আমাকে বিয়ে করছে। কিভাবে জানলেন এটা? এটা আমি জানছি হলো যে ওর বোনের বাসায় আমি 19 দিন থাকছিলাম আমার বাচ্চা হওয়ার পরে। ওই ওয়াইফের কি বাচ্চা কাচ্চা আছে? না,
ওই ওয়াইফ জানে যে আপনাকে বিয়ে করছে? না, ওই ওয়াইফও জানে? এখনো জানে না? এখন জানে। এখন জানে? হ্যাঁ। দেখেন ওর জীবন তাহলে কি হয়েছে। একটা সিদ্ধান্ত, একটা কথা আছে না, চাকু আসলে দুই দিকেই কাটে। এই যে ছেলে যাকে বিয়ে করছে এ কি আরামে আছে? আরামে নাই, এর আরাম হারাম হয়ে গেছে মাঝখান থেকে এবং দেখেন ওনার যে হাজবেন্ড, প্রথম হাজবেন্ড, ওইখানেও কিন্তু একটা বড় ভুল আছে। ও প্রথম স্ত্রীকে জানায় নাই, না জানায় গোপনীয়তা করছে। যদিও এর জন্য বেটার ছিল সিচুয়েশনটা, কিন্তু ওনার তো একটা বড় ভুল ছিল। কোনো ভুলের আসলে মাফ হয় না। এগুলো আসলে আমরা কোনো অ্যাডভাইস দিচ্ছি না, ইট ইজ সামথিং লাইক সিচুয়েশনাল জায়গা থেকে বলা, এবং এটা যে কারো জীবনেই হতে পারে। হ্যাঁ, তো ওইখান থেকে আমি মনে করেন যে আসার পরে ওর বাড়িতে যেয়ে উঠি। বাড়িতে ওঠার আগে মনে করেন কি আমি জানতে পারি ও আরেকটা মেয়ের সাথে রিলেশন আছে। ও দুইটা বউ ঘরে থাকার পর আরেকটা মেয়ের সাথে, খুব স্বাভাবিক, ওনার দ্বারা তো এটাই হবে। হ্যাঁ, আরেকটা মেয়ের সাথে রিলেশন আছে। কিভাবে জানি? যে টিকটকে ওর একটা হাতের ছবি দিয়া, ওই যে মেয়ের সাথে রিলেশন, ওই মেয়ের হাতের একটা ভিডিও দিয়া হলো যে ভিডিও ছাড়ছে। হ্যাঁ, ওই 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 আইডিটা আবার আমার আইডির সাথে অ্যাড আছে। তো পরে আমি ওর হাত দেখে তো আমি চিনা ফেলছি যে এটা তো আমার হাজবেন্ডের হাত। তো ও যখন আমি বাসায় আসে তখন হলো যে এই গত মাসের 23 তারিখে আর কি ও ছুটিতে আসে। বলে কি যে এই ছবিটা কার? ও অস্বীকার করে যে আমি জানি না। পরে ওর ফোন আবার হাতে নিয়ে দেখি যে ওর এই ছবি আর ওর ফোনের ছবি সেম। পরে আমি বলতেছে তাহলে এটাও তো তোমার ছবি, তাহলে এই ছবি এই মেয়ের কাছে কিভাবে আসলো? আর এই মেয়ে কেন তোমার এই ছবি দিয়ে ভিডিও বানাইছে? তাহলে এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? এগুলো নিয়ে অনেক তর্কাতর্কি হয়ে ও আমাকে মারধর করে 22 তারিখে, গেছে মাসের 22 তারিখে ও আইসা পড়ে ওর বাড়িতে যায়। ওর বাড়িতে গেলাম। ওর বাড়িতে যাওয়ার পরে যে আমি হলো বাড়ি থেকে জোর করে চলে গেছেন? হ্যাঁ। ওর বাড়িতে গিয়ে উঠছেন আপনি? হ্যাঁ, ওর বাড়িতে যেয়ে উঠছি। ওর বাড়িতে ওর আগের বউ কই থাকতো? ওর আগের বউ ওই বাড়িতে, ওই বউ আনা নিয়ে আর কি তোলপাল চলতেছে। আচ্ছা, তো আপনার মনে হচ্ছে ওর বউরা ও আনবে কেন, আমি আগে গিয়ে উঠি? হ্যাঁ। তারপর পরে যে আপনার হলো যে ওই বাড়িতে যায় উঠি। ওঠার পরে যে ও দেখি যে আছে রুমে আর ওর মা রান্না করতেছে। পরে হলো যে ওরে যায় বলে যে, পরে ও আমাকে বলে কি যে এই জায়গায় কেন আইসিস, বাড়ি যা। ও আমাকে বলে, তখন ওর মা নাই। হ্যাঁ, বাড়ি যা, তোর সাথে বাসায় যাওয়ার কথা আছে। পরে ওর মা আসে, ওর মা এসে বলতেছে, ওর মা তো আমাকে চিনে। হ্যাঁ, ওর মা এসে বলতেছে যে তুই এই জায়গায় কেন? পরে আমাকে এই জায়গায় কেন, আমি আপনার ছেলে আমাকে বিয়ে করছে, এই যে আপনার নাতিন, আমার বাচ্চাকে আমার শাশুড়ির কোলে দিতে চাই। এই যে বাচ্চাকে নিয়ে আসছেন অফিসে, এই বাচ্চা? হ্যাঁ, দিতে চাই, উনি নেয় না, কোলে নেয় না। এমনকি পরে ওই আমার হাজবেন্ড অস্বীকার করে যে তুই কে, তোরে চিনি না। বাচ্চাকে অস্বীকার করে, বলে যে চিনি না। ওর মার সামনে বলে যে তোর থেকে টাকা পয়সা আনছি, গয়নাগাটি আনছি, এগুলো বলছে না, তোরে দিয়ে দেবো, তুই কার বাচ্চা নিয়ে আসছিস, তুই কে? হ্যাঁ, এরকম কথাবার্তা বলে। পরে যে মনে করেন যে ওরে কি করে, ওর মা সরাই দেয় বাড়ির থেকে। হ্যাঁ, বাড়ির থেকে সরাই দেওয়ার পরে যে আপনার মনে করেন যে ওর বাপ আসলো। আসার পরে আমাকে সবকিছু জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি সত্যি ও বিয়ে করছে কিনা, তোমাদের বিয়ের কোনো ডকুমেন্টস আছে কিনা। পরে আমি বললাম যে হ্যাঁ, ডকুমেন্টস আছে, কিন্তু কাগজটা এখনো ওঠানো হয় না, কাগজ কাজে অফিসে আছে, আপনি আমাকে একটু সময় দেন, আমি কাগজ আপনাকে দেখাইতেছি। ওর বাপ আমাকে কি বললো যে 10 মিনিটের ভিতরে যদি কাগজ দেখাইতে পারো তাহলে তুমি এই জায়গায় থাকো, নাহলে কিন্তু এলাকার পোলাপান দিয়ে তোমাকে মাইট ধরে করে এখান থেকে বের করে দেবো। হ্যাঁ, পরে ওইখান থেকে বের হয়ে আমি টঙ্গিতে আসি। টঙ্গিতে আইসা আমি ওই বিয়ের কাবিনের কাগজ নিয়ে তার পরের দিন আবার যাই বাড়িতে। যাওয়ার পরে ওইখানে যায় আমার শ্বশুর আমাকে মারে, শাশুড়ি, ননদ, দাদি শাশুড়ি সবাই মারে। ও নাই, আমার ছেলে কই আছে, ছেলেরে বের করে দে, নাহলে তোর নামে মামলা দেব। পরে ওই ফ্যামিলির মানুষ ওর বাড়িতে আসলো। আসার পরে যে আপনার হলো যে কি করলো যে আমরা এই মেয়েকে সংসার করাবো না, মানে ওই মেয়েকে এ বাড়িতে সংসার করাবে না, হলো যে যেহেতু বাচ্চা আছে, বউ আছে, এই বউ বাচ্চা সহ সংসার করাবে না। ওনারা কি করলো যে লোকজন নিয়ে আসা, চেয়ারম্যান নিয়ে আসা একটা স্ট্যাম্প করলো, আর 15 দিনের টাইম দিয়ে গেল। আর হলো যে ওই মেয়ের থেকেও 5 লাখ টাকা আনছে চাকরির জন্য, আপনার কাছ থেকেও 5 লাখ নিছে? আমার থেকেও 5 লাখ নিছে। ওই মেয়ের থেকেও 5 লাখ টাকা আনছে, আবার কাবিন করেছে 10 লাখ টাকা, আর আমার কাবিনে ছিল 5 লাখ টাকা। পরে যে ওনারা কি দাবি করলো যে 5 লাখ টাকা আর 10 লাখ টাকা কাবিন, তাহলে হলো যে আপনার 15 লাখ টাকা। আর হলো যে এই বিয়ের ভিতরে ওনারা কিছু ফার্নিচার বানাইছিল 3 লাখ টাকা না 3.5 লাখ টাকার, এগুলো সবকিছু মিলে জরিপানা করে 18 লাখ টাকা। 18 লাখ টাকা জরিপানা করা এগুলো মনে করেন যে চেয়ারম্যান মাতবর যারা থাকে সবকিছু কাটসিট করে ওরা হলো যে 8.5 লাখ টাকা দাবি করে যে 15 দিনের ভিতরে 8.5 লাখ টাকা দিবে, ওই বউ ওরা কাটসিট করে নিয়ে যাবে। পরে যে ওই মেয়েকে ওই 15 দিন গেল, 15 দিন যাওয়ার পরে ওরা টাকা পয়সা দিতে পারলো না। পরে যে আমি এর ভিতরে যে মামলা করি, ওরা আমাকে বাড়িতে উঠাইলো না, স্বীকার করতেছে না। আচ্ছা, মামলা করার পরে কি মামলা করলেন ছেলের এগেইনস্টে? যৌতুকের মামলা। যৌতুক এবং নারী নির্যাতন যে মামলাটা। হ্যাঁ,
এই মামলা করে কত সালে করছেন, কবে করছেন? এটা হলো যে আপনার গেছে মাসের আপনার হলো যে গত মাসে মামলা করেছেন? হ্যাঁ গত মাসে মামলা করছি। ওকে, মামলা করার পরে কি হয়েছে? মামলা করার পরে ওয়ারেন্ট বের হয়েছে। ওয়ারেন্ট বেরোনোর পরে বাড়িতে পুলিশ আসছে। পুলিশ আসার পরে মনে করেন যে তখনও আমি ওই বাড়িতেই আছি। হ্যাঁ। পুলিশ আনলো, আনার পরে মনে করেন যে ওনারা এখন বলতেছে যে আমাকে মাইনা নেবে। মাইনা নিল, ওর বাড়িতে উঠাইলো। মামলা তুলে ফেলছেন? না, মামলা তুলে নেই। এখন দুইটা ঘটনা ঘটবে, আমি আপনাকে বলে দিই। এগুলো ঘটনা শুনতে 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 আর মানুষজন জানতে জানতে আমরা মুখস্থ বলে দিতে পারি। এক হয় আপনি মামলা তুলে ফেলবেন, অথবা আপনি মামলা তুলবেন না। মামলা তুললেও আপনার সংসার হবে না, মামলা না তুললেও আপনার সংসার হবে না। এটা তো বোঝেন। তো আপনি কি ওখানে থেকে কি করবেন? এখন কি করেন আপনি? এখন আমি তো কিছুই করতেছি না। মামলা তখনই আপনি তুলবেন যখন আপনার মনে হবে মনের মধ্যে যে না, একটু হলো তোকে ভালোবাসি। আপনি ভালোবাসেন এখন? না না, এখন আর ভালোবাসেন না? একটু না। তাহলে মামলা করে আর কি করবেন? যাকে ভালোবাসেন না তাকে মামলা দিয়ে কি করবেন? আমি এই ভুল তো আপনারও। না, ভুল তো আমার এই, কিন্তু আমি এতটুকুই করতে চাই যে ও আমার সাথে যে প্রতারণাটা করলো, আমি এখন বুঝতে পারতেছি যে ওর চাকরির জন্য আমাকে ব্যবহার করছে। প্রতারণা তো আপনিও করছেন। হ্যাঁ, প্রতারণা তো আমি প্রতারণা আপনি করেন নাই? ওর প্রতারণা তো ধরেন ওকে চেনেন না, জানেন না, ফেসবুক থেকে পাইছেন, একটা ভুই ফোর করতে আসছে আর যদি আপনার কথা সত্যি হয়ে থাকে। কিন্তু একটা মানুষকে তো ঘর সংসার করতেছিলেন, শুধু কি মানুষটার সাথে করছেন? আপনি অফ এয়ারে যখন এখানে আমি মাঝখানে অনেকগুলো বার রেকর্ডিং বন্ধ করে বাইরে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য, আদার কাজ করার জন্য, যতবারই আসছি আমি দেখতেছিলাম আপনি ফুপাই কাঁদতেছেন। কেন কান্দেন? কান্না করছে যে সবকিছু শেষ এখন আমার। দুইটা ছেলে মেয়ের কথা আপনি একবারে চিন্তা করছেন? চিন্তা করছি, কিন্তু এখন আমি যে পর্যায়ে আছি। শুধু কি তাই, আপনার ছোট বাচ্চাটার কথাও তো আপনি চিন্তা করেন না। কোন ডাক্তার আপনার পরামর্শ দিয়েছে আপনি ধাম করে একটা বাচ্চা নিয়ে নিয়েছেন সংসার টিকানো মনে করার জন্য? আবার তারপরে আপনি দেখেন এই যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার আপনার একটা বাচ্চা পেটে থাকতে আপনি বিষ খেয়ে মরে যাচ্ছিলেন এই ছেলেটার জন্য। গার্লস আর ইমোশনাল। প্রকৃতি আল্লাহ এভাবেই বানিয়েছেন এদেরকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে যত রকমের ভয়ানক এবং বিপজ্জনক ঘটনা ঘটে এই ইমোশনের জন্য ঘটে, এবং ঠান্ডা মাথায় যেগুলা ঘটে সেগুলা লজিক দিয়ে ঘটে, তো ওইগুলোর ব্যাপ্তি অন্যরকম। আর ইমোশনাল যেগুলো ঘটে সেগুলো আমাদের চোয়ালটাকে বড় করে দেয়। আসলে এগুলো হচ্ছে হয় এর চেয়েও বড় ঘটনা ঘটে এবং ইমোশনের জন্যই ঘটে। আপনি তো এখনো ওনার স্ত্রী আইনত। এই গল্পটা কেন বললেন? গল্পটা এর জন্যই বললাম যে এরকম ধরনের ভুল যেন কেউ না করে। কি ভুল করছে বলেন? আমি ভুল করছি হলো যে, আমার কথা হলো যে এখানে যে যদি সংসার থাকা অবস্থায় যদি কোনো মেয়ে প্রক্রিয়া করে, সেটা মারাত্মক একটা ভুল। সংসার যেমনই হোক, স্বামী যেমনই হোক, যদি সেই সংসারে যদি কোনো সন্তান থাকে, সে সন্তানের জন্য হলো সংসারটা করা উচিত। কে যেন কোনো মেয়ে দেখতে না হয়। ঠিক আছে, আপনার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারে। সংসার নাই করলো, সংসার যদি তার মনে হয় না সন্তান এখানে আছে সেজন্য আমার সংসার করতে হবে, বিষয়টা এরকম না। সংসার সে নাই করতে পারে, তার ভালো নাই লাগতে পারে। ধরেন আপনি যে সিচুয়েশনে ছিলেন সেই সিচুয়েশনে কি ছিল না? প্রেম ছিল না, কোথায় যেন একটা শূন্যতা ছিল। কোনো সংসারই তো সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না, কোনো না কোনো দিক থেকে ঝামেলা আছে। তো এখন কথা হলো, আপনি ধরেন ওটা যদি কনসিডার নাও করতেন, আপনি নিজে নিজে বের হয়ে যাইতেন। এই যে চিটিংটা, এটা না করে আপনি নিজে নিজে বের হয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়াইতেন, তারপরে কি আপনি সিদ্ধান্ত নিতেন। কিন্তু একজন মানুষের কাছে থাকা অবস্থায় আরেকটা মানুষকে এনে আপনি জীবনে এটার খেসারতটা কত ভয়ানক হয়, জীবনে কত ভয়ানক হয়। কারণ আপনি এত ফ্লস মেনে নিয়ে একটা মানুষের সাথে কিভাবে থাকবেন? জোর করে তো আপনি তো প্রেমের জন্য আসছেন, ভালোবাসার জন্য আসছেন, সেটাকে আছে এখন। তাহলে আপনি এটা কোথায় গিয়ে সার্চ করবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলা বাদ দিয়ে দেন। আপনার এখন 3টা বাচ্চা, আগের হাজবেন্ডের যে কাছে যে 2টা বাচ্চা আছে দেখতে পারেন, যোগাযোগ রাখতে পারেন? হ্যাঁ, যোগাযোগ করি। যোগাযোগ করেন। আগের হাজবেন্ডের সাথে যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, বাচ্চাদের জন্য কথা বলি। বাচ্চাদের জন্য কথা বলেন। আগের হাজবেন্ডের কাছে ফিরে যেতে চান? কখনো বলছেন ওকে যে আমি? হ্যাঁ, বলছি। উনি কি বলে? উনি তো বিয়ে করছে, উনি বিয়েও করে ফেলছে, বাচ্চা হয়েছে একটা। বাচ্চা করছে, বিয়েও হয়ে গেছে। এখন নিজের পায়ে দাঁড়াইতে হবে, ঠিক আছে? আপনার জীবনে ধরেন আপনার যদি অতীতের দিকে যদি তাকাই, আপনার একটা লম্বা সময় আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। লেখাপড়াটা আপনি নিজে কনসিডার করছেন শুধুমাত্র মাকে হ্যাপি রাখার জন্য। কিন্তু হয়তো একটা সুন্দর পরিবারে বড় হতে পারলে এই বিপদগুলো নাও হতে পারতো জীবনে। কিন্তু অনেক সুন্দর পরিবারে বড় হওয়ার পরেও মানুষজন অনেক বড় বড় ধরনের ফল্ট করে ফেলে। আপনাকে আমি কোনো পরামর্শ দিচ্ছি না, আপনার এই জায়গা থেকে আমার নিজের রিয়েলাইজেশন, আমি নিজেকে বলছি এই কথাগুলো, ঠিক আছে? তারপরেও হতাশ হয়েন না, যেহেতু আপনার বাচ্চাটা এখনো আছে আপনার কাছে, আপনি বাচ্চাকে নিয়ে সংগ্রাম করেন, উঠে দাঁড়ান। আমার বাচ্চাটাও অসুস্থ ভাইয়া।
কি হয়েছে আপনার বাচ্চা? আমার বাচ্চাটা হার্ট ব্লক, 5টা ফুটা আছে হার্টে। 5টা ফুটা? কে বলেছে এটা? এটা ডাক্তারই বলছে। আপনি স্ক্যান করছেন? হ্যাঁ মানে আপনার বাচ্চাকে নিয়ে বের করে রিপোর্ট বের করছেন? হ্যাঁ তাহলে ওর জন্য আপনি ফাইট করেন। হ্যাঁ, তাওয়াক্কাল ওর তো আল্লাহ। জন্যই ফাইট করা। আর হলো যে দ্বিতীয়ত যে ও আমার সাথে প্রতারণা করছে, হ্যাঁ প্রতারণা করছে, ও আমার থেকে টাকা পয়সা নিয়ে। প্রতারণা করছে কি করছে না, যেহেতু মামলা করছেন, এটা আইন প্রমাণ করুক, আদালত প্রমাণ করুক, ওই জায়গাটা আমরা ফোকাস না করি। ভুল আপনার, এই যে ভুলগুলো আপনি স্বীকার করছেন, এই ভুলগুলোর জন্যই মূলত আজকের এই এপিসোড। আপনার সাথে কে অন্যায় করেছে কে করেনি তারও বক্তব্য থাকতে পারে, আদৌ করেছে কিনা আমরা জানি না, কিন্তু আপনার ভুলটা যখন আপনি নিজের মুখে স্বীকার করেন তখন এটা অথেন্টিক জায়গা থেকে, এটা অনেকখানি অথেন্টিসিটি জায়গাটা চলে আসে। এখান থেকে যদি আমরা কিছু শিখতে পারি, ইভেন আপনিও যদি কিছু শিখে সামনের দিকে যেতে পারেন, তাহলে হয়তো আমাদের সমাজে কোনো না কোনো জায়গা থেকে এই গল্পটা কোনো না কোনো পজিটিভ কন্ট্রিবিউশন রাখলো। ঠিক আছে সুমি, আপনার বাচ্চাটাই আপনার শক্তি হোক, ঠিক আছে? আপনি বাচ্চাটাকে নিয়ে ফাইট করেন, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। একটা বেটার হেল্প নিয়ে, ভালো হেল্প নিয়ে পাশে দাঁড়াবে। বাচ্চাটাকে নিয়ে দাঁড়ানোর মতো কোনো সামর্থ্যই নেই আমার। এই মাসে আমার বাচ্চাটাকে ডাক্তার দেখানোর কথা ছিল, আমি টাকার জন্য ডাক্তার দেখাতে পারি না। আজকে আমি গ্রামে গেছিলাম, ওইখান থেকে আমার ভাইয়া এসে আমাকে নিয়ে গেছে গ্রামে। আমি যে 17-18 দিন থাইকে আজকে 6 দিন হয়েছে। এই 6 দিনের ভিতরে 6 বেলা ভাত আমি খাইছি কিনা ঠিক নেই। আমার যে একটা বাসা নিয়েছি, আমার হাঁড়ি পাতিল নাই, আমার কোনো কাপড় চোপড় নাই, তারপরে মনে করেন যে আমার একটা বাজার ঘাট নাই, কোনো কিচ্ছু নাই। বাচ্চাটা দুধ কেনার মতন কোনো অ্যাবিলিটি নেই, বাচ্চা ডাক্তার দেখাইতে পারতেছি না, কোনো কিছু না। পরশু দিন আমার বান্ধবীকে, মানে শুক্রবারের দিন আমার বান্ধবীকে ফোন দিছি যে এরকম এরকম আমি তো খাইতে পারতেছি না, কোনো খাবার নাই, সারাদিন না খেয়ে আসি। ও আমাকে পরশু দিন, মানে শুক্রবারের দিন আর কি, আমার জন্য খাবার নিয়ে আসছে, সেটা আমি রাত্রে খাইছি, সকালে খাইছি। তারপরে সারাদিন না খাওয়া, তারপরের দিন না খাওয়া, তারপরের দিন আমার পাশের রুমের এক ভাবে আমাকে 1 প্লেট ভাত দিছে, দুপুরে খাইছি, রাত্রে খাইছি, কালকে দুপুরে খাইছি, এই পর্যন্ত আমি না খাওয়া। আমার এই গল্পটা প্রচারের পরে, এই গল্প শুনে কেউ যদি ইন্সপায়ার হয়ে আপনার কাছে আসে, হেল্পিং হ্যান্ড নিয়ে আসুক বা অন্য কোনো ইস্যুতেই আসুক, সে এসে আপনার জীবনে আরেকটা গল্পের জন্ম দিতে পারে। আমি আপনাকে আগেই সতর্ক করে যাচ্ছি। কিছুটা হলো মানুষ চেনার সুযোগ হয়েছে, তো মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে কাজ করতে গিয়ে, মানুষের গল্পকে নিয়ে কাজ করতে গিয়ে, আপনি যেহেতু আপনার বয়স অনেক অল্প এবং আপনার ম্যারিটাল স্ট্যাটাস এরকম ভালনারেবল একটা অবস্থার মধ্যে আছেন, অসংখ্য মানুষ এই গল্প দেখেছে। দেখার পরে আপনার যেহেতু অবস্থা কন্ডিশন খুব খারাপ, বিভিন্ন স্বার্থের কারণে আপনার কাছে আসতে পারে, বুঝাতে পারছি? এবং এই গল্পে আমি যে কথাগুলো বলে দিচ্ছি এগুলো লাস্টে থাকবে। এরপরে আপনার জীবনে অনেক এর থেকেও ভয়ঙ্কর গল্পের জন্ম হতে পারে। সুতরাং এই গল্পের দ্বারা যদি কেউ আপনার পাশে এসে দাঁড়ায় বা কোনো কিছু যদি হেল্প করতে চায়, সেই রেসপন্সিবিলিটি আপনার নিজের। অথবা আল্লাহ না করুক 2 বছর পরে অন্য কোনো চ্যানেলে গিয়ে আপনি বলবেন যে কি বিয়ে ভাইয়ের কাছে ওই গল্পটা বলে আসছিলাম, তারপরে এক লোক আসছিল এসে এই ক্ষতি করে গেছে আমার, হইতে পারে। কিন্তু আমি আপনাকে সতর্ক করে দিলাম, এবং এই গল্পটা আমি সতর্ক করে আজকে শেষ করতে চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মূলত এই গল্পটা প্রচার করেছি এই কারণে, সংসার খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন, পৃথিবীর আদি থেকে এই জিনিসটা আছে। আমরা সংসারটাকে যদি সেই অর্থে জীবনে ধারণ করতে না পারি, সংসার যেন কেউ না করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।